এই যে মিস্টার, জি আপু, বলেন। এই কতদিন না আপনাকে বলেছি আমার আপু বলে ডাকবেন না, আপনি নাম ধরে ডাকবেন। আচ্ছা বলুন, কি বলবেন? এই বিকেলে যে কোনো ভাড়াটিয়ার ছাদে আসা নিষেধ, তাকে আপনি জানেন না? জি, আসলে এমনিতেই একটু এসেছিলাম, চলে যাচ্ছে এখনই। বলে আমি যখনই চলে আসতে যাব তখনই পেছন থেকে জান্নাত আবার ডাক দিল। এই আমি আপনাকে যেতে বলেছি, এদিকে আসেন। জি বলেন। এখানে এসে আমার পাশে বসেন। জি আমি এখানেই, ঠিক আছে। আপনি কি বলবেন তা বলেন। বসতে বলেছি বসেন, না হলে জোর করে একদম বসিয়ে দিব, বলে দিলাম। আমি আর কিছু না বলে চুপচাপ গিয়ে ওর পাশে বসে। 1 মাস ধরে আমাদের বাসায় আছেন, ঠিকভাবে জানিও না আপনাকে। কি করেন আপনি? জি, আমি আসলে একটা ছোট জব করি। আপনার সাথে যে একটা জোকার থাকে, ওই যে তৌফিক না কি যেন নাম, ওটা কি করে? তৌফিক একটা জব করে। ওকে, তা আপনাকে কয়েকদিন ধরে দেখছি না, রাস্তার বাচ্চাদের অনেক যত্ন নিচ্ছেন, কারণটা কি বলুন তো? আসলে একজনের এটা খুব প্রিয় ছিল, তাই সে চলে যাওয়ার পর এটা আমাকেই করতে হয়। ও, তা আপনার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু আর আমি, তিনজনের সংসার আমাদের। ও, তা আপনার আব্বু কি করে? আব্বু তেমন কিছুই করে না। ও, তার মানে সংসার আপনাকেই চালাতে হয়। আচ্ছা, আপনি খোঁচা খোঁচা দাড়ি কেন রেখেছেন? এমনি কাটতে মন চাইতেছে না। কালকেই সেভ করবেন। এসব দাড়ি ছাড়া আপনাকে অনেক কিউট দেখায়, আপনি কি তা জানেন? জান্নাতের এমন কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই তৌফিক ছাদে আসলো। ভাই, আজকে বিকেলে নাকি বুয়া আপা আসতে পারবে না। কি বলিস? তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আয়। ভাই, আজকে আমি রান্না করি, কোনটা বলো? তুই পারিস রান্না করতে? হোসাইন ভাই, আজকে কি রান্না করব তুমি শুধু বলো। থাক, তুই গিয়ে রেস্ট নে। আজকে আমি রান্না করব। কি বলেন ভাই, আপনি রান্না করবেন? তা কি করে হয়? আপনি বলেন কি খাবেন, আমি রান্না করছি। তুই যা, গিয়ে রেস্ট কর। আমি রান্না করব আর মাংসগুলো গিয়ে ভিজিয়ে দিয়ে আয়। আচ্ছা বলে তৌফিক চলে গেল। আচ্ছা জান্নাত, বলতে গিয়েও আমি থেমে গেলাম। গুড, আপুটা যেন আর না শুনি। তাহলে আমি এখন আসি, গিয়ে রান্না করতে হবে, তারপর শাওয়ারে যেতে হবে। আসি এখন। আরো কিছু প্রশ্ন আছে আমার, পরে একসময় জিজ্ঞেস করব। এখন যান, সমস্যা নেই। ওকে বলিস, সেখান থেকে চলে আসলাম। এসে দেখি তৌফিক মাংস ভেজাচ্ছে। ভাই, তুমি রান্না করবে কেন? আমি রান্নাটা করি, আর তোমার হাতের রান্না তো খেতেই পারবো না। আমি কি রান্না করতে পারি নাকি? রান্না তো তুই করবে। তাহলে ভাই, ওই সময় যে বললে। আরে ওই সময় যদি না বলতাম তাহলে ওই জান্নাত মেয়েটা আজকে সারাদিনও ছাড়তো না, তাই বলেছিলাম। ও আচ্ছা ভাই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি সব কিছু রান্নাটা করে ফেলছি। হুম বলে নিজের রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। চলুন ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা দিয়ে ফেলে। আসল পরিচয়, আমি আনোয়ার হোসেন, বাসা মেহেরপুর জেলা, থানা মুজিবনগর। আমি, আপু, আব্বু, আম্মু, এই নিয়ে আমাদের হ্যাপি ফ্যামিলি। এবার গল্পের পরিচয়। নামটা তো জানা হয়ে গেছে। আমি আনোয়ার হোসেন, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি ছোটোখাটো একটা জব করি। আসলে এটা শুধু নামে জব করি, আমার করার কোনো মতলব ছিল না। কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল তা নিজেও জানি না। আমি যে মেয়েটির সাথে কথা বলছিলাম সে হলো বাড়িওয়ালার একমাত্র মেয়ে জান্নাত। কিসের জন্য জেনে আমাকে দেখলেই ডেকে নিয়ে বকবক করে। বাড়িওয়ালার মেয়ে কথা না শুনলে উল্টাপাল্টা কিছু বলে বাসা থেকে বের করে দিবে। আর এই শহরে ব্যাচেলারদের বাসা খুঁজে পাওয়া খুব কঠিন, তাই চুপচাপ জান্নাতের বকবক শুনতে থাকি। আমার ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবেন, চলুন গল্পে যাই। ফ্রেশ হয়ে এসে হালকা একটা অফিসের কাজ ছিল, সেটা শেষ করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম অফিসে। দুপুরে চলে আসলাম বাসায়, ভালো লাগছিল না, তাই এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। যেই ভাবা সেই কাজ। ছাদে হাঁটছিলাম, তখনই পেছন থেকে কেউ হালকা কাশলো। তাকিয়ে দেখি জান্নাত। সরি, আমি আসলে জানতাম না আপনি এখন ছাদে আসবেন, তাহলে আমি আসতাম না। আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। আমি বলেছি কিছু আপনাকে? না। তাহলে এত কথা বলেন কেন? এদিকে আসেন, আপনার সাথে কথা আছে আমার। জি বলেন। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? সরি, গ্রামে আমাদের কোনো বাড়ি নেই। তাহলে আপনার আব্বু আম্মু কোথায় থাকে? আমাদের বাসায়। আপনাদের বাসা কি শহরে নাকি? হুম। কোথায়? মেহেরপুর। আপনার বাসা যদি মেহেরপুর হয়, তাহলে আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকছেন কেন? জব করে প্রতিদিন এত দূর আসা যাওয়া করা যায়, কষ্ট হয়েছে আর কি। ও, তা গার্লফ্রেন্ড আছে নাকি আপনার? না।
কাউকে পছন্দ করেন? সরি, কাউকে পছন্দ করার মুডে নেই। জান্নাত তখন বিড়বিড় করে কি যেন বলল, আমি সেটা স্পষ্ট শুনতে পাইনি। তারপর কেউ কোনো কিছু না বলে চুপচাপ বসে রইল। আচ্ছা, আপনি উত্তরার একটা বড় গুন্ডা আছে না, ওই যে সবাই ভাউ বললেই চেনে, তাকে চেনেন আপনি? আমি জান্নাতের কথা শুনে হালকা অপ্রস্তুত হয়ে যায়। কি বলবো কিছু বুঝতেছি না। তখনই জান্নাত আবার বলে উঠল, কি হলো, চেনেন তাকে? না, আমি কোনো ভাউকে চিনি না। গুড। ওইসব সন্ত্রাসীদের চেনার কোনো দরকার নেই। আচ্ছা, আমি এখন আসি, আমার একটা কাজ আছে। বলে আমি সেখান থেকে একরকম পালিয়ে চলে আসলাম। জান্নাত এমন এমন কাহিনী দেখে হালকা অবাক হয়ে যায়। আমি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে যাই। আমি তখন তৌফিককে জিজ্ঞেস করলাম, তৌফিক, তুই কি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছিস? না তো ভাউ, কেন, কি হয়েছে? না মানে ওই যে বাড়িওয়ালার মেয়েটা বলছিল ভাউকে চিনি কিনা। ও, আরে ওইসব হয়তো এমনিতেই জিজ্ঞেস করেছে, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। হুম। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বল। সত্যি করে বলবে কিন্তু। আচ্ছা বল, কি বলবি? ভাউ, তুমি কি জান্নাতকে ভালোবাসো? ওই কিসব ফল কথা বলছিস? চুপচাপ খা। আর এসব কথা বাড়িওয়ালা জানলে বাসা থেকে লাথি দিয়ে বের করে দিবে। আমার কি মনে হয় জানো ভাউ, না বললে কিভাবে জানবো? জান্নাত হয়তো তোমাকে ভালোবাসে। কিসব ফল কথা বলছিস? আর তুই কিভাবে জানলি যে মেয়ে আমাকে ভালোবাসে? আমি জান্নাতের মুখ দেখলেই বুঝতে পারি যে জান্নাত তোমাকে ভালোবাসে, না হলে জান্নাত কখনোই তোমার পেছনে লেগে থাকতো না। হাই, তুই এসব ফল কথা বাদ দিবি নাকি আমি উঠে চলে যাব? আচ্ছা আচ্ছা, চুপ হয়ে গেলাম। তারপর আমি আর তৌফিক খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যাই। পরের দিন রাতে আমি আবার ছাদে যাই। হালকা একটু বসে থাকার পরে জান্নাত এসে পাশে বসলো। জান্নাত হালকা একটু অবাক হয়ে যায়। সরি, আমি জানতাম না আপনি আসবেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই, আমি আপনাকে কিছু বলেছি, বসে আছেন চুপচাপ বসে থাকেন। ওঠার নাম নিলে না খবর আছে বলে দিলাম। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা, আজ থেকে আপনার যখনই মন চাইবে আপনি ছাদে আসবেন, কেউ কিচ্ছু বলবে না। ভাড়াটিয়াদের নাকি দিনে ছাদে আসে বারণ। তাহলে আমি যদি আসি তাহলে তো আঙ্কেল বাসা থেকে বের করে দিবে। আমি আব্বুকে বলে দিব আপনার জন্য ছাদে আসা ওপেন হয়ে যাবে, তারপর যখন মন চাইবে চলে আসবেন তখন। ওকে। আচ্ছা, আপনি কালকে ওইভাবে আমার থেকে পালিয়ে গেলেন কেন? আসলে একটু কাজ ছিল, তাই তখন একটু তাড়াতাড়ি চলে গেছে। ও আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবেন? বলেন কি করতে হবে? কালকে আমি একটু শপিংয়ে যাব, আপনি একটু যাবেন আমার সাথে? সরি, আমি আসলে যেতে পারবো না, অন্য কোনো কাজ থাকলে বলেন। আচ্ছা, আমি আপনার একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি সারাদিন বাসায়ই থাকেন, অফিসে যান, অফিস থেকে আবার বাসায়। আপনি অন্য সবার মতো বাইরে ঘুরতে বের হন না কেন? আসলে বেশি লোকদের মাঝে থাকতে বা যেতে ভালো লাগে না আমার। যেতে ভালো লাগে না? নাকি লাগে, নাকি কোনো কারণে যান না? আমি জান্নাতের কথা শুনে হালকা ঘাবড়ে যাই। মেয়েটা এমনভাবে কথা বলে যেন সব জানে আমার ব্যাপারে। আমি কি বলবো ভেবে না পেয়ে চুপ থাকি। সরি, আমি আসলে মজা করে বলেছি। আর সবার থেকে আলাদা থাকাই ভালো। সবার সাথে মিশলে আপনি আবার খারাপ হয়ে যেতে পারেন। আপনি এমনিতেও একটু সহজ সরল, তাই আপনি সবার সাথে না মিশেই ভালো। আমি জান্নাতের মুখে সহজ সরল কথাটা শুনে মনে মনে হাসিতে ফেটে পড়লাম। তাও নিজেকে সামনে নিয়ে চুপ করে বসে রইলাম। আচ্ছা, শপিংয়ে যেতে হবে না, রাতে ফুচকা খেতে নিয়ে যেতে পারবেন একটু? আমি মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। ওকে, তাহলে কালকে রাতে দুজনে গিয়ে ফুচকা খেয়ে আসবো। ওকে। তারপর জান্নাত আর আমি আরও কিছুক্ষণ কথা বলে দুজনের বাসায় চলে যাই। পরের দিন সন্ধ্যা হওয়ার পরেই জান্নাত রুমের কলিং বেলে নক করলো। আমি সেই সময় তৈরি হচ্ছিলাম, তাই তৌফিক এসে ডোর ওপেন করে দিল। হুসাইন কোথায়? রেডি হচ্ছে, আপনি ভিতরে এসে বসেন। না থাক, আমি নিচে গাড়িতে গিয়ে বসছি। হুসাইনকে বলে দিও ও যেন তাড়াতাড়ি চলে আসে। ওকে। তারপর জান্নাতকে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমিও নিচে চলে আসি। তারপর দুজনে গিয়ে ফুচকা খেয়ে আসি রাস্তার পাশের একটা দোকান থেকে। বাসায় এসে ওদিনের মতো যে যার বাসায় চলে যায়। এইভাবে সপ্তাহখানেক পার হয়ে গেল। আমি নিজের মতো করে থাকতে লাগলাম। আর জান্নাত আমার প্রতি কেমন যেন একটা ফিলিংস আসতেছিল। বিকেলে জান্নাত ভার্সিটি থেকে ফিরে আসার গেটের কাছে আসতে খেয়াল করে তৌফিক হোসেনকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে, আর দুজনে হাতে পায়ে ব্যান্ডেজ। এটা দেখে জান্নাত বাসায় না ঢুকে ওদের অ্যাম্বুলেন্সের কাছে যায়। কি হয়েছে জয়, তোমাদের এই অবস্থা কেন? আর হুসাইনের কি হয়েছে? আসলে অফিস থেকে আসার সময় আমাদের রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে। আমি বেশি একটা ব্যথা পাইনি, কিন্তু হুসাইন ভাই একটু বেশি ব্যথা পেয়েছে।
ও, দাও হুসেনকে আমার কাছে দাও। আর হুসেনকে কি ঘুমের মেডিসিন দিয়েছে নাকি? হোসাইন ভাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ও, তারপর দুজন ধরে হোসেনকে রুমে নিয়ে আসে। তৌফিক তুমি দুপুরে কিছু খেয়েছো? না আপু, তেমন কিছুই হয় নাই। তুমি কিছু খেয়ে নাও, আমি হুসেনকে শুইয়ে দিচ্ছি। তৌফিক চলে গেল রান্নাঘরে খাবার খেতে। আর এদিকে আমাকে যখনই শোয়াতে যাবে তখনই বালিশের এক পাশে জান্নাতের হাতে শক্ত কিছু একটা লাগে। জান্নাত সেটা হাতে নিয়ে চমকে গেল। জান্নাত ভাবতে লাগলো, হোসেনের বালিশের নিচে রিভলভার আসলো কোত্থেকে? হোসেন কি কোনো খারাপ লোক? ও কি কোনো খারাপ মতলব নিয়ে বসে এসেছে? এসব ভাবছিল তখনই তৌফিক হোসেনের রুমে আসলো। এসে জান্নাতকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আপু, তৌফিক, এই রিভলভার হুসাইনের বালিশের নিচে আসলো কিভাবে? আসলে আপু, এটা এটা জান্নাত বুঝে যায় ওদের মাঝে কিছু চলছে। তাই জান্নাত তৌফিককে প্রেশার দিয়ে বলল, তৌফিক, আমাকে সব সত্যিগুলো বলো। তোমরা কে বা কারা, কেন এসছো এখানে? নাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। আপু প্লিজ, আমরা খারাপ কেউ না, আর আমাদের খারাপ কোনো মতলব নেই। তাহলে সব খুলে বলো আমায়। হুসাইন কে? আর যার কাছে রিভলভার থাকে সে কখনো গরিব হতে পারে না। সবটা খুলে বলো আমাকে, না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন দিয়ে আসতে বলবো। এটা বলে জান্নাত হোসেনের রুমে থাকা ল্যান্ড ফোনের কাছে যায়। তখনই জয় বলে ওঠে, আপু প্লিজ, আপনি বসেন, আমি সব বলছি আপনাকে। জান্নাত গিয়ে সোফায় বসে আর জান্নাত আমার পাশে বসে বলতে শুরু করলো, আপু আমি জানি আপনি হোসেন ভাইকে পছন্দ করেন, তাই আমি যা জানি সব আপনাকে বলতেছি। আপনি এগুলো প্লিজ কাউকে বলবেন না। জান্নাত তৌফিকের কথা শুনে অবাক হয়ে তৌফিককে জিজ্ঞেস করলো, ভাও মানে? হ্যাঁ আপু, সপ্তাহখানেক আগে আপনি হোসেন ভাইকে যেই সন্ত্রাসী ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলেন, উনি সেই হোসেন ভাই, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। কথাটা শুনে অনেক বড় ধাক্কা খেলো জান্নাত। চোখ বড় বড় করে হুসেনের দিকে তাকিয়ে রইল জান্নাত। তারপর তিশা আবার জয়কে জিজ্ঞেস করলো, তাহলে তোমরা এখানে এইভাবে লুকিয়ে পড়ে আছো কেন? ভাইয়া আমার আপুকে ওয়াদা দিয়েছিল যে উনি ভালো হয়ে যাবে, তাই উনি সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছে। তোমার আপুকে ওয়াদা করেছো মানে? তোমার কথার কিছুই বুঝতেছি না, প্রথম থেকে খুলে বলো তো সবটা। আপু আমি তো সবটা জানি না, আমি বিদেশে ছিলাম এতদিন। আপু মারা যাওয়ার 4 দিন আগে দেশে এসেছি, তখনই হালকা কিছু জানতে পারি। তুমি যতটুকু জানো ততটুকুই বলো। তৌফিক কিছুক্ষণ চুপ থাকার পর বলতে শুরু করলো, আমি যখন বিদেশে ছিলাম তখন একদিন সকালে আমার ফোনটা বেজে ওঠে। আমি তাকিয়ে দেখি বাংলাদেশি নাম্বার, বাট আননোন, তাই প্রথমবার রিসিভ করলাম না। আবার যখন কল আসলো তখন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তৌফিক, আমার নাম হোসাইন। তুমি আমাকে চিনবে না, আমি তোমার আপুর ফ্রেন্ড। হ্যাঁ ভাইয়া বলেন, আমি আপনাকে চিনি, আপু আপনার কথা আমাকে বলেছে। তৌফিক, তোমার আপু অ্যাক্সিডেন্ট করেছে, তাই তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো। কি হয়েছে সুমাইয়া আপুর? অ্যাক্সিডেন্ট করেছে আর এখন হসপিটালে ভর্তি আছে। তুমি চাইলে এসে দেখে যেতে পারো। ঠিক আছে, আমি বিকেলের ফ্লাইটে দেশে আসছি। ওকে। তৌফিক আস্তে আস্তে রাত হয়ে যায়। তৌফিক এসে সোজা হসপিটালে চলে যায়। হোসাইন ভাই, আপুর এই অবস্থা কিভাবে হলো? তৌফিক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার আপুর গায়ে গুলি লেগেছিল, এখন তোমার আপু ঠিক আছে। ওকে। এইভাবে 2 দিন কেটে গেল। সবকিছু ঠিকঠাকভাবে চললে সময়ে এই সপ্তাহে হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে যাবে। রাত 2টার দিকে হসপিটাল থেকে হুসেনের কাছে ফোন আসে, তাই হুসেন ফোনটা রিসিভ করলো। ডাক্তার সাহেব বলেন। ভাও, আপনি এখন একটু হাসপাতালে আসতে পারবেন? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? এত রাতে ফোন দিয়েছেন? ভাও, আপনি আসেন, তারপর আমি বলতেছি। ওকে, আমি এখনই আসতেছি। তারপর হুসেন তৌফিককে নিয়ে সোজা হসপিটালে চলে গেল। গিয়ে সোজা ডাক্তারের চেম্বারে চলে যায়। ভাও, আজকে আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। বলেন। ভাও, সময়ের জ্ঞান ফিরেছে, তবে সে হয়তো আর কিছুক্ষণ আমাদের মাঝে থাকবে। কিছুক্ষণ থাকবে মানে? ভাও, সময়ের মাথার পিছনে যে আঘাতটা পেয়েছিল সেটার চিকিৎসা তো আমরা করেই দিয়েছি, কিন্তু সময়ের ব্রেনের ভিতর থাকা শিরাগুলোর মধ্যে থেকে একটা শিরা হালকা লিক হয়ে গেছে। লেগ জায়গা দিয়ে একাধারে 2 দিন রক্ত লিক হয়েছে, আর যার কারণে সময়ের পুরো ব্রেইনে রক্ত ছড়িয়ে পড়েছে। আর এটা বুঝতে পেরেছি সকালে, যখন ওর কান দিয়ে রক্ত বের হয়েছে। তারপর আমার সময়ের পুরো বডি স্ক্যানিং করাই, তখন জানতে পারি সময়ের হাতে আর বেশি সময় নেই। তাই প্লিজ সময় কি বলে আপনারা শুনে নিন। আচ্ছা, এটার কি কোনো ট্রিটমেন্ট নেই? প্রয়োজন পড়লে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারি। সব কিছুর বিনিময়ে হলেও আমি সুমাইয়াকে সুস্থ দেখতে চাই। ভাও, আমি বুঝতে পারছি
আপনার ব্যাপারটা। ভাও, এটা যদি শরীরের অন্য কোনো জায়গা লিকটা হতো তাহলে আমরা ঠিক করে নিতে পারতাম, কিন্তু ভাও লিক করেছে ব্রেনের ভিতরে, তাই এটার চিকিৎসা করতে গেলে সময়ের মৃত্যু নিশ্চিত। তাই ভাও, হাতে যা সময় আছে তা আপনারা সময়ের পাশে থাকেন, এটাই আমার শেষ পরামর্শ। কথাগুলো শোনার পর হোসেন একদম ফ্রিজ হয়ে যায়। হোসেন কি করবে নিজেও বুঝতে পারছেন, কারণ হোসেন কোনোভাবেই সুমাইয়াকে হারাতে চায় না। এদিকে তৌফিক নিজেও চুপ হয়ে বসে আছে, কারণ তারও এই দুনিয়াতে সুমাইয়া ছাড়া আর কেউ নেই। তাই তৌফিক নিজেও চুপ হয়ে বসে আছে। তারপর দুজনে উঠে আস্তে আস্তে সুমাইয়া রুমে গেল। হোসেন তাকিয়ে দেখে সুমাইয়ার চোখের কোণে পানি জমে আছে। হোসেন গিয়ে সুমাইয়ার পাশে বসে। তৌফিক হোসেনের পাশে দাঁড়িয়ে দুজনে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। তৌফিক, তুই একটু বাইরে যা, আমার হুসাইনের সাথে কিছু কথা আছে। ওকে। হুসাইন, আমি বেশিক্ষণ বাঁচবো না, তাই তো বললো ডাক্তার, তাই না? আরে না, এমন কিছু না। হুসাইন, আমি একজন ডাক্তার, তাই আমি নিজেই বুঝতে পারি আমার কি হয়েছে। হোসেন আর নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদে দিল। হোসেনের কান্না করা দেখে সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। হুসাইন, জানো, আমি এতক্ষণ ভাবতেছিলাম আমি মারা গেলে কি হবে। আমার ভাইকে দেখার জন্য তো তুমি আছোই, কিন্তু এখন তোমার কান্না দেখে আমার মরতে মন চাইতেছে না হুসাইন। হোসেন বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন, তাই চোখের জলই হুসাইনের একমাত্র ভাষা। হুসাইন, তোমাকে জীবনে কেউ কাঁদতে দেখেনি, আর সেই তুমি কি না আমার জন্য কাঁদতেছ। তার মানে তুমি আমাকে কতটা ভালোবাসো তা আমি বুঝতেছি। হোসেন সুমাইয়ের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুসাইন, দেখো না, আজকে বাঁচতে চাইতেছি, কিন্তু খোদা আমাকে বাঁচতে দিবে না। তোমাকে আজকে নিজের করে পেয়েও হারিয়ে যেতে হবে আমাকে। জানো, অনেক ভালোবাসি তোমাকে হুসাইন। হোসেন সুমাইয়ের কথায় মন দিচ্ছে না। হোসেনের মনে একটা কথাই ঘুরছে, সুমাইয়া তাকে ছেড়ে চলে যাবে। হুসাইন, তোমাকে আজকে একটা ওয়াদা করতে হবে আমাকে। হোসেন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তুমি আজ থেকে আর এসব মারামারি, খুন খারাপা এসব বাদ দিয়ে ভালো হয়ে যাবে, কথা দাও। ভালো হয়ে যাব সুমাইয়া, কথা দিলাম। কিন্তু যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকে আমি খুব তাড়াতাড়ি খোদার কাছে পাঠিয়ে তারপর ভালো হয়ে যাব। হুসাইন, তুমি ওদেরকেও মাফ করে দাও। সরি সুমাইয়া, তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ ওরা বেঁচে থাকলে আমার বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে। হোসেন দু চোখে এখন ঘোরের নেশা ধরে আছে। আর এদিকে সুমাইয়া হোসেনের দিকে তাকিয়ে নিজের অজান্তেই সুমাইয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হুসাইন, তৌফিককে একটু ডাক দাও। হুম। তৌফিক ভিতরে এসে হোসেনের পাশে এসে দাঁড়ায়, আর সুমাইয়া তৌফিককে দেখে বলতে লাগলো। তৌফিক ভাই আমার, আমি তো আর থাকবো না পৃথিবীতে, তুমি প্লিজ কান্না করো না। আর আমি না থাকাতে কি হয়েছে, হুসাইন আছে না, আজ থেকে হুসাইন তোমার খেয়াল রাখবে। তোমার বোন নেই তো কি হয়েছে, হুসাইনকে আজ থেকে বড় ভাই হিসেবে মানবে। আর তৌফিক, হুসাইনকে তুই একটু চোখে চোখে রাখিস, কারণ ও কী করতে পারে, কি করে বসে তা সে নিজেও জানে না। তাই আজ থেকে আমি হুসাইনকে তোর দায়িত্ব দিয়ে গেলাম, আর হুসাইন তোমার কাছে আমার ভাইকে রেখে গেলাম। বলে তিনজনের চোখ দিয়ে সামনে পানি পড়তে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ সুমাইয়া তৌফিককে বলে উঠল। তৌফিক, তুই বাসায় চলে যা, আমি হুসাইনের সাথে আসতেছি। তৌফিক শেষবারের মতো তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে চোখের জল নিয়ে। এখন রুমে শুধু সুমাইয়া আর হোসেন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখেই কোনো কথা নেই। যেটা আছে সেটা শুধুই চোখের জল। হুসাইন, আমার একটা শেষ কথা রাখবে? হ্যাঁ বলো। তুমি একটু আমার পাশে এসে শোবে। তোমার সাথে তো আর সারা জীবন থাকতে পারবো না, তাই তোমার কোলে মাথা রেখে মরতে চাই। হোসেন কোনো কিছু না বলে গিয়ে সুমাইয়ার পাশে শুয়ে গেল। সুমাইয়া হোসেনকে নিজের সব শক্তি দিয়ে ছড়িয়ে ধরল। হোসেন সুমাইয়াকে ধরে অনেকক্ষণ শুয়েছিল। হঠাৎ হোসেনের কাছে মনে হলো সুমাইয়া যে হোসেনকে শক্ত করে জোরে ধরেছিল সেটা এখন লুজ হয়ে গেছে। হোসেন তাকিয়ে দেখে সুমাইয়া চোখ বন্ধ করে হোসেনের বুকে ঘুমিয়ে আছে। সুমাইয়া, ওই সুমাইয়া, তুমি কি ঘুমিয়ে গেছো নাকি? সুমাইয়া তা কোনো রেসপন্স না করে আরামে ঘুমাচ্ছে। হয়তো এই ঘুম হাজারো ডাকলে ভাগবে না। সকালে সুমাইয়ের বডিটা নিয়ে বাসায় আসে হোসেন। হোসেনের বাবা মা সহ তৌফিক দরজার কোণায় দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। বিকেলে সুমাইয়া আপুকে দাফন করে আসে। সন্ধ্যায় হোসেন তৌফিককে তার রুমে ডাকে। হোসাইন ভাই, আমাকে ডেকেছিলেন? তৌফিক, তুমি দেশের বাইরে চলে যাও, তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। এমনিতেই সুমাইয়াকে হারিয়েছি, আমি চাই না এখন তোমাকে হারাতে। ভাই, আবু আপনাকে দেখতে বলে গেছে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজের প্রোটেকশন করতে পারি। তৌফিক প্লিজ বোঝার চেষ্টা করো, ওরা সুমাইয়াকে মেরে দিয়েছে
আর এখন তোমাকে মারতে চাইবে। তাই প্লিজ তুমি চলে যাও। আর সুমাইয়া আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছে। তোমার কিছু হয়ে গেলে আমি সুমাইয়াকে কি বলবো? ভাই, আপু কিন্তু আমাকেও বলে গেছে আপনাকে দেখে রাখতে, তাই আমাকে বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে তুমি কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যাও। হুসাইনকে যারা মেরেছে আমি তাদেরকে সুমাইয়ার কাছে পাঠিয়ে নিই, তারপর না হয় তুমি আবার ফিরে এসো। না, ভাইয়াকে আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না। আর আমার কিছু হলে সমস্যা নেই, এটা ভেবে খুশি হব যে আপুর দেয়া কথাটা ঠিকভাবে পালন করেছি। হোসেন কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর আবার তৌফিককে বলল, ঠিক আছে, তাহলে নিজের কাপড়গুলো গুছিয়ে রাখো। কাল সকালে তোমাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাব। ওইখান থেকে যা করার করব। ওকে। তারপর আমাকে হুসেন ভাই রুম থেকে নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে হুসেন ভাও আমাকে নিয়ে এসে আপনাদের বাসায় ওঠে। জান্নাত আপুর থেকে বেশি কিছু আমি জানি না বর্তমান। এখন দুজনের চোখেই পানি। জান্নাত কি বলবে কিছু বুঝতে পারছে না। তারপর দুজনে নিজেকে সামলে নিল। আমি তোমাদের জন্য রান্না করে দিচ্ছি, তোমরা রাতে খেয়ে নিও। আরে আপু, আপনি কেন রান্না করতে যাবেন? আমি করে নিব। তোমার নিজের অবস্থা দেখেছো? এই অবস্থায় রান্না না করাটাই বেটার। তৌফিক আর কিছু না বলে চুপচাপ বসে রইল। জান্নাত রান্না করার জন্য যেতে লাগলো। তখনই তৌফিক আবার জান্নাতকে ডাক দেয়। আপু, একটা কথা। বলো। প্লিজ আপু, পুলিশ বা কাউকে বলবেন না প্লিজ যে হোসাইন ভাই এখানে আছে, তাহলে ওনার সমস্যা হবে। চিন্তা করো না, আমি কাউকেই বলবো না। না, আসলে হোসাইন ভাই আরও দুইজনকে মারবে। তার আগে হোসাইন ভাইয়ের কথা যেন কেউ না জানে। কাজটা শেষ হয়ে গেলে ভাই এখান থেকে চলে যাবে। ওকে। আর আমাকে যে এগুলো বলেছো এটা যেন হুসাইন না জানে, ঠিক আছে? ওকে। তারপর জান্নাত চলে গেল রান্না করতে। এভাবে চলে গেল 2 দিন। আমি এখন কিছুটা সুস্থ, তবে সারাদিন বাসায় থাকি। বিকেলের দিকে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দিই। তাকে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কি অবস্থা আপনার? ভালো। আচ্ছা, যে কারণে আসা হয়েছে, বাসা ভাড়াটা তো দিন। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। হুম, তারপর টাকা এনে জান্নাতকে দিয়ে দিলাম। ঠিক আছে। আর শুনুন, আপনার সাথে আমার কথা আছে। আপনি ফ্রি আছেন কবে এটা একটু বলেন তো। জি, কি কথা? যখন বলবো তখনই শুনেন, আগে বলেন আপনি ফ্রি আছেন কবে। জি, সবাই যেদিন ফ্রি থাকে আমিও সেদিন ফ্রি। শুক্রবার ছাদে দেখা করবেন আমার সাথে। আচ্ছা। রাতে যখন আমি আর তৌফিক খেতে বসি তখন আমি বলে উঠলাম, তৌফিক, জান্নাতের কি হয়েছে? কোথায় কি হবে? না, আমার সাথে নাকি কথা বলবে, তাই শুক্রবারে ছাদে যেতে বলেছে। ভাই গিয়ে দেখো কি বলে। প্রপোজ করবে হয়তো। তুই মজা শুরু করে দিলে? তো কি আর বলবে? জান্নাত আপু যে তোমাকে পছন্দ করে এটা তুমি বোঝো না? না, তুই বুঝিস কিভাবে? ভাই, মেয়েরা যাকে পছন্দ করে তাকেই সবসময় তাকে নিজের করেই রাখে, আর যাকে পছন্দ করে না তার দিকে ফিরেও তাকায় না। তুই তো লাভ গুরু হতে পারবি। বাসায় ফিরে তোকে একটা লাভ স্টোর খুলে দেব, তারপর তুই সব সমস্যা দূর করবি। কোথায় ভাববে? আমি কি বলেছি না আমাকে নিয়ে পড়ে আছো? ভাই, তোমার মাঝে কি রোমান্টিকতা নেই? না। তাহলে এটা বলো, আমার আপু তোমার কি দেখে পছন্দ করেছিল? সময়ের কথা শুনতে আমার মনটা খারাপ হয়ে যায়। মনে পড়ে যায় সেই পুরনো কথাগুলো। তৌফিক ব্যাপারটা বুঝতে পারে। সরি ভাউ, আসলে আমি মজা করেছি। আর আপু তো আমাদের সাথেই আছে, তাই মন খারাপ করার কি আছে? আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি আমি মন খারাপ করে বসে থাকি তাহলে তৌফিকেরও মন খারাপ হয়ে যাবে। তাই হালকা হেসে আবার খাওয়ার দিকে মন দিলাম। তার শুক্রবারে দেখা করবে জান্নাত আপুর সাথে? মাথা খারাপ নাকি আমার? পরে দেখা হলে কি বলবে? বলবো বেঁচে ছিলাম, যেতে পারিনি। ওকে। এভাবে চলে গেল 2 দিন। আর শুক্রবার, তাই আমি সারাদিন রুমে পড়ে ঘুমালাম। বিকেলে ছাদেও যায়নি। আমাকে যদি জান্নাত একবার দেখে ফেলে তাহলে হয়েছে আর কি। রাত 12টা বাজে। আমি রুমে শুয়ে আছি, কিন্তু সারাদিন ঘুমানোর ফলে এখন ঘুম আসছে না। তাই আমি ভাবতে লাগলাম, এত রাতে নিশ্চয়ই জান্নাত ছাদে থাকবে না। তাই আমি একা কফি হাতে নিয়ে সোজা চলে গেলাম ছাদে। রাতের আকাশটা সত্যি অসাধারণ। তাই আকাশের দিকে তাকিয়ে আমি নানা কথা ভাবতে লাগলাম। রাত 12টা বাজে। আমি রুমে শুয়ে আছি, কিন্তু সারাদিন ঘুমানোর ফলে এখন ঘুম আসছে না। তাই আমি ভাবতে লাগলাম, এত রাতে নিশ্চয়ই জান্নাত ছাদে থাকবে না। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আমি পেছনে থাকি, থমকে যাই। আর মনে মনে বলতে থাকি, শালার যেখানে পাখির ভয় সেখানে সন্ধ্যা হয়। কারণ আমার কাঁধে হাত রাখার মানুষটার কেউ না, এটা জান্নাত। আমি পরিস্থিতি গুছাতে বললাম, আরে আপনি এখন এখানে?
আপনাকে দেখলাম আসছে, তাই ভাবলাম আপনার সাথে আমিও একটু ছাদে হাঁটাহাঁটি করে যাই। ও আচ্ছা, আপনাকে যে ছাদে আসতে বলেছিলাম আপনি আসেননি কেন? ও সরি, আসলে একটু কাজ ছিল তো তাই আসতে পারিনি। ইটস ওকে। তা এত রাতে ছাদে এসেছেন কেন? আসলে ঘুম আসছিল না, তাই ভাবলাম সাথে একটু হাঁটাহাঁটি করে যাই। ও, আসেন ওখানে গিয়ে বসি। চলেন। তারপর আমি আর জান্নাত গিয়ে পাশাপাশি বসে যাই। তারপর জান্নাত বলল, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলেন। আপনাকে দেখলে মনে হয় না আপনি সাধারণ কেউ। আপনাকে আমি ওইদিন যখনই মাফিয়া হোসেন ভাউয়ের কথা জিজ্ঞেস করলাম, তখনই আপনি লুকিয়ে চলে গেলেন। সত্যি করে বলেন তো আপনি কে? আরে আমি তো সাধারণ একজন মানুষ মাত্র। এত ঘাবড়ানোর কি আছে? আমি তো এমনিতেই মজা করেছি। ও আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলেন নিচে চলে যাই। আচ্ছা, আপনি যান, আমি একটু পরে যাব। ওকে। আমি যখনই সিঁড়ির কাছে আসলাম তখনই পেছন থেকে ডেকে উঠল। এই যে সবার হুসাইন ভাউ। আমি কথাটা শুনে পেছনে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভেবে আবার জান্নাতের কাছে গেলাম। কি সবার হুসাইন ভাউ, কেমন লাগলো শখটা? ভালোই। এটা জানতে পারি যে তৌফিক কি আপনাকে নিজের ইচ্ছে বলেছে নাকি আপনি চাপ দিয়েছেন? আসলে ওই দিন যখন আপনাকে নিয়ে রুমে শুইয়ে দিতেছিলাম না, তখনই আমার হাতে একটা পিস্তল লাগে। আর তখন আপনার ব্যাপারে জয়কে চাপ দিলে জয় কিছু বলতে চাইছিল না, তখন পুলিশের ভয় দেখানোর কারণে আপনার কথা সব বলে দেয় আমার কাছে। ও, তা আমার মতো মাফিয়া আপনাদের এখানে থাকে, তা আপনি পুলিশকে কল না দিয়ে এখনো চুপচাপ বসে আছেন কেন? জান্নাত কিছু না বলে হালকা করে হাসলো। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলেন রুমে চলে যাই। আপনার সাথে কথা আছে আমার। বলেন। সুমাইয়ার এই অবস্থা কারা করেছে? আমারই একটা শত্রু। আচ্ছা, আমাকে প্রথম থেকে সবকিছু খুলে বলবেন। আমি জানতে চাই কেন সুমাইয়াকে এভাবে মরতে হলো। দেখুন, এগুলো অনেক বড় কাহিনী, এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এখন অনেক রাত হয়ে গেছে, তাই বলতে চাচ্ছি না। এক রাত না ঘুমালে কিচ্ছু হবে না, আপনি প্লিজ প্রথম থেকে সবটা খুলে বলেন। আমি জানতে চাই কি এমন আছে এই গল্পে। আমি কি যেন ভাবতে লাগলাম। জান্নাত হয়তো আমার ভাবার কারণটাও বুঝতে পেরেছে, তাই বলল, আমার সাথে শেয়ার করুন, নিজের মনের কষ্টটাও কমবে। ওকে। তারপর আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে লাগলাম, আমি আর দুই সঙ্গী নিশাদ রাসেল, তাদের নিয়ে রাস্তার পাশে বসে বাদাম খেতে লাগলাম। তখনই আমার এক সঙ্গী বলে উঠল, ভাই, তুমি এই খোলামেলা জায়গায় বসে বসে আছো, যদি কেউ তোমাকে মারতে চলে আসে? আর এখানে তো আমাদের লোকও নেই। আরে এখানে শয়তান আমাকে মারতে আসবে না, আর তুই মানুষের কথা বলছিস? ভাও, আশেপাশে কেউ নেই, জায়গাটা কেমন যেন মানবহীন হয়ে গেছে। নিশাদ, এত ভয় পাস না। আর সামনে তো শান্তার বাসা, একটা ফোন দিলে হাজারজন চলে আসবে। আসলে সারাদিন এই কাজ ওই কাজ নিয়ে বিজি থাকি, তাই ভাবলাম একটা নির্জন জায়গায় কিছুটা সময় কাটিয়ে যায়। নিশাদ আর কিছু না বলে চুপ করে রইল। তখন রাস্তার ওই পাশে আমার চোখ যায়, আর আমি বসা থেকে উঠে দাঁড়াই। নিজের চোখগুলোকে আমি কুঁচকে নিয়ে আবার তাকালাম, কারণ রাস্তার ওই পাশে সাদা কাপড় পরা পরি আমাদের দিকে আসছে। আমার কাছে মনে হতে লাগলো আমি হয়তো ভুল দেখতেছি। আমার চিন্তাধারা ভুল প্রমাণ করে দিয়ে মেয়েটা আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, ওই, এই সন্ধ্যায় এখানে কি করছেন? ওই মেয়ে, তুমি কে? আমি কে সেটা দিয়ে আপনারা কি করবেন? আগে বলুন এখানে কি করেন? আসলে এমনিতে এসেছিলাম। ওই, আপনারা জানেন না এই এলাকাটা ভালো না? তারপরেও সন্ধ্যায় এখানে আসলেন কেন? সরি, ভুল হয়ে গেছে। ভুল যেহেতু হয়েছে, শাস্তি তো আপনাদের পেতেই হবে। ওই মেয়ে, ওই কি বললা তুমি? তারপর রাসেল আর নিশাদ যখনই পেছন থেকে পিস্তলটা বের করতে যাবে, তখনই আমি ওদের ইশারায় চুপচাপ থাকতে বলি। ওই ছেলেটা বেশি বকবক করে কেন? আর একবার কথা বলে না, এটা দিয়ে গুলি করে দিব। বলে মেয়েটা পেছন থেকে একটা পিস্তল বের করলো। তাতে রাসেল আর নিশাদ হালকা ভয় পেয়েছে। আমি এখনো মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ওই, আপনি এভাবে তাকিয়েছেন কেন? না, এমনি। আচ্ছা, আপনাদের এখানে থাকার শাস্তি হলো আপনারা 3 জন এখানে কান ধরে 10 বার উঠবস করবেন। ওকে, কিন্তু আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতাম। ওকে, কিন্তু শাস্তি মাফ হবে না, বলে দিলাম। আচ্ছা, আপনাকে তো এলাকায় আগে কখনো দেখিনি। আমি শান্তার কাজিন, কালকেই এখানে এসেছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম সুমাইয়া। ও, আসলে আমি এখনো চলে যেতাম, কিন্তু আমার ছোট ভাই বাইক আনতে দেরি করছে, তাই বসে আছিলাম আর কি। আমি এত কিছু জানতে চাই না। আচ্ছা,
আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভাইকে একটা কল করে তারপর না হয় কান ধরে উঠবস করবো। ওকে। আমি মোবাইলটি বের করে শান্তাকে কল দিলাম। হ্যালো ভাই, বলো। কোথায় আছিস তুই? ভাই, এই তো বাসায়। তোকে কখন বললাম আসতে, আর তুই এখন ওইখানে? তাড়াতাড়ি ভাঙা ব্রিজের কাছে আয়। কেন ভাই, কি হয়েছে? তুই তাড়াতাড়ি আয়, তারপর বলছে। ওকে। ওই কানে ধরুন এবার। আপু, আমি একটা কথা বলি, পছন্দ লোকে বলবেন, না হলে তো নাই। ওকে বলেন। আসলে আমরা তো আর ইচ্ছে করে দেরি করিনি, আমার ভাই গাড়ি নিয়ে আসতে দেরি করছে। তা আমি বলছিলাম আমার ভাই যখন আসবে তখন তাকে নিয়ে একেবারেই কান ধরে উঠবাস করতাম আর কি। কতটা খারাপ বলেননি। আপনার ভাইয়েরও এখানে দোষ আছে, তার শাস্তিটা তাকে পেতে হবে। জি, আমি এটাই বলছিলাম। ওকে, কিন্তু আপনার ভাই আসার আগ পর্যন্ত আপনারা কানে ধরে থাকেন। ও আসলে না হয় একেবারে ধরবো। যা বলছি তা করেন, না হলে গুলি করে দিব বলে দিলাম। ওকে ওকে, প্লিজ গুলি করবেন না। আমি সুমাইয়ের পিস্তলটা ধরে স্টাইল দেখে বুঝে যাই যে সুমাইয়া পিস্তল চালাতে পারে না। তারপরও সুমাইয়া কী করে সেটা দেখার জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। কানে ধরে দাঁড়িয়ে থাকেন। ওকে বলে আমি নিজের কানে ধরে দাঁড়িয়ে রইলাম। তখন রাসেল আর নিশাদ চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো হোসেনের হঠাৎ কি হয়ে গেল যে উনি এই মেয়ের কথা উঠবোস করছে। তখনই আমি তাদেরকে ধমক দিয়ে বললাম, কিরে তোরা কানে ধরছিস না কেন? হ্যাঁ, ধরতাছি। বলে দুজনে কানে ধরে ফেলে। তিনজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর সুমাইয়া ব্রিজের এক পাশে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর হঠাৎ শান্তার গাড়ি এসে আমাদের সামনে এসে থামে। শান্তা আমার কাছে এসে হা করে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাও, তুমি এভাবে এখানে কান ধরে দাঁড়িয়ে আছো কেন? এই জায়গাটা নাকি ভালো না, আর সন্ধ্যার পর এখানে থাকাটা আমাদের ভুল হয়েছে, তাই উনি আমাদের শাস্তি দিয়েছেন 10 বার কান ধরে উঠবাস করতে। আর তুই আমাদের সাথে সামিল হয়ে যা। ভাও, তুমি এসব কি বলছো? আর ওই সময় তুই ওনাকে চিনিস? না, কে উনি? আমি সকালে যার কথা বলেছিলাম উনি সেই। মানে উনি সেই? উনি হলো আমাদের হোসেন ভাও। শান্তা, আমার সাথে একটু এদিকে আয় তো। আমি শান্তাকে নিয়ে একটু দূরে চাই কথা বলতে। ভাই সরি, আসলে সুমায়া তোমাকে চিনতে পারেনি। ওই, আমি তোকে এসব বলতে বলেছি? আমি যা বলি তা আগে শোন। ওকে বলো ভাও। সুমাইয়াকে আমার অনেক ভালো লেগে আছে। মানে? আমি হয়তো সুমাইয়াকে ভালোবেসে ফেলেছি। শান্ত আমার কথা শুনে আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমার মুখ থেকে আমার কথা শুনবে শান্তা হয়তো আশাও করতে পারেনি। আমি শান্তাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, কিরে কিছু বলছিস না কেন? ভাও, আমার জানা মতো তো তুমি নেশা করো না। আজকে কি নেশা করেছো নাকি? তোর দেখে কি মনে হয়? আর আমি কি বলছি আর তুই কি বলছিস? না মানে বাসা থেকে তোমাকে বিয়ের জন্য এত চাপ দিল, তুমি বিয়ে করলে না, আর এখন বলছো আমার কাজিনকে ভালোবাসো। এটা কোনো যেন বিশ্বাস হচ্ছে না কথাটা। বিশ্বাস করা লাগবে না, এখন বিয়ে করবো আমি। তুমি বিয়ে তো করলে ভালোই। তোর কি কোনো অমত আছে নাকি এই সম্পর্কে? ভাও কি বলো এটা? তোমাকে যেই মেয়ে স্বামী হিসেবে পাবে সে তো রাজরানী হয়ে থাকবে। যা, তাহলে তার কোনো সমস্যাই রইল না। কিন্তু ভাও সুমায়া রাজি হয় কি না তা তো আমি বলতে পারবো না। সেটা আমার উপর ছেড়ে দে। আর তোকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাও? তুই কাল সকালে সুমাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। যতদিন সুমাইয়া এখানে থাকবে ততদিন তুই আর সুমাইয়া আমাদের বাসায় থাকবে। ওকে ভাও। তারপর আমি কথা শেষ করে শান্তাকে নিয়ে ওদের কাছে গেলাম। সুমাইয়া নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। আমার আশা থেকে বলে উঠল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। ধুর, এটা কোনো ব্যাপার না সুমাইয়া। আর সন্ধ্যার দিকে এদিকে আর এসো না, জায়গাটা আসলেই ভালো না। সুমাইয়া কোনো কথা না বলে শুধু মাথাটা নেড়ে হ্যাঁ বলল। শান্তা সুমাইয়াকে নিয়ে বাসায় চলে যায়। আর যা বললাম তা যেন মনে থাকে। ওকে ভাও। তারপর শান্তা সুমাইয়াকে নিয়ে চলে গেল। আর রাসেল আর নিশাদ আমার দিকে এখনো টাসকে খেয়ে তাকিয়ে আছে। ভাও, এটা তুমি না অন্য কেউ? মানে কি বলতে চাইছিস তুই? না মানে হঠাৎ একটা মেয়ের সামনে এতটা বোকা হয়ে গেলে তাই সন্দেহ হচ্ছে। আমি কিছু না বলে হালকা একটু হাসলাম সুমাইয়ের কথা মনে করে। নিশাদ ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, ওই রাসেল, তুই শুধু জানিস মারামারি করতে, কিন্তু এটা লাভ প্রবলেম যেটা তুই বুঝবি না। এই জন্যই নিশাদ তোকে আমার এত পছন্দ। তুই আমার মনের কথাটা বুঝতে পারিস। তার মানে ভাও তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো? হুম। আন্টিকে বলবো তোমার বিয়ের কাজটা শেষ করে ফেলতে। না, সুমাইকে আগে রাজি করতে হবে, তারপর সুমাই নিজে বলবে আমাকে বিয়ের কথা। বাহ ভাও, তোমার আইডিয়াটা তো দারুণ। এখন চলো বাসায়। চলো। তারপর আমরা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নিচে সবাই খেতে বসে আছে। তারপর খাওয়া দাওয়া করে রাতে নিশাদ আর রাসেলকে আমি ডেকে নিজের রুমে আনলাম। কি হলো ভাও, এত রাতে ডাকলে যে? শোন, কাল সকালে শান্তা সুমাইকে নিয়ে আমাদের বাসায় আসবে। ওদের জন্য রুম রেডি করে রাখবে। আর ওদের যেন কোনো সমস্যা না হয়, বিশেষ করে তোদের ভাবির যেন সমস্যা না হয়। ওকে ভাও।
আর শোন, কাল থেকে তোরা দুজন সোমাইকে দেখে রাখবি, মানে তোরা দুইজন সোমাইয়ের বডিগার্ড। ভাও, আমরা তোমার সাথে থাকবো। আরে বোকা, কিছুদিনের তো ব্যাপার। যখন সোমাইকে নিজের করে নেব তখন তোরা তো আমার কাছে চলে আসবি। ওকে ভাও। যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে তাড়াতাড়ি উঠে কাজে লেগে পড়বে। ওকে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সোমাইয়ের কথা ভাবতে লাগলাম। এভাবে কতক্ষণ সজাগ ছিলাম তা আমি নিজেও জানি না। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙে আম্মুর ডাকে। কি হলো আম্মু, ডাকছো কেন? শান্তা এক মেয়েকে নিয়ে এসেছে। কে রে মেয়েটা? কেন, তোমার পছন্দ হয়নি মেয়েটাকে? হবে না কেন, পরীর মতো কি মিষ্টি মেয়ে। পছন্দ হলে রেখে দাও নিজের কাছে। মানে? কিছুদিন আমাদের এখানে থাকবে। এখন যাও, থাকার ব্যবস্থা করে দাও। রাসেল আর নিশাত ওদের থাকার জায়গা তোর পাশের রুমে করে দিয়েছে। ওকে, তাহলে যাও, গিয়ে গল্প করো, আমি একটু ঘুমাই। ওকে। তারপর আম্মু চলে গেল। আমি আবার ঘুমোতে লাগলাম। ঘন্টাখানেক পর কারো ধাক্কায় ঘুম ভাঙে। ভাবলাম হয়তো আমার আম্মু আবার এসেছে, তাই চোখ না খুলে বললাম, কি হলো আম্মু, আবার কি? বাসায় মেহমান এসেছে, আপনি এখনও ঘুমাচ্ছেন? আমি ভাবতে লাগলাম আম্মুর গলা চেঞ্জ হয়ে গেল কিভাবে। তাই তাড়াতাড়ি চোখ খুলে দেখি সোমাইয়া আর শান্তা দাঁড়িয়ে। তাড়াতাড়ি শো থেকে উঠে বসলাম। আরে আপনি আমার রুমে? কেন, আসতে পারবো না নাকি? আরে না, আমি ওই কথা বলিনি। বসেন, দাঁড়িয়েছেন কেন? সোমাইয়া সোফায় বসে যায়। শান্তা বলে ওঠে, বউ, আমি গিয়ে তোমার জন্য কফি নিয়ে আসতেছি। বলে শান্তা চলে গেল রুম থেকে। আর রুমে এখন আমি আর সোমাইয়া দুইজনে। আপনি কি করেন? আমি পেশায় একজন ডাক্তার, আর এখানে একটা কাজে এসেছি। ও, তাহলে তো ভালোই। কিন্তু আপনি ওই দুইটাকে আমার সাথে থাকতে বলেছেন কেন? কাদেরকে? ওই যে রাসেল আর নিশাতকে। ওরা দুটো এখন কোথায়? আপনার রুমে ঢোকার সময় দরজার বাইরে দাঁড়িয়েছিল, এখন কোথায় তা বলতে পারবো না। নিশাত, তোরা কোথায় রে? তখন নিশাত দরজায় উকি দেয় আর বলে ওঠে, ভাও, আমরা এখানেই আছি। গুড, সারাদিনে কাজের ফাঁকি দিতে না শুনে। ওকে ভাও। ওই, আপনি আগে এটা বলেন, ওদেরকে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন কেন? ওরা হলো আপনার বডিগার্ড, সারাদিন আপনার সাথে থাকবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে বডিগার্ড দিয়ে আমি কি করব? দেখেন, এই শহরে আমার শত্রু অনেক, তাই আমার কাছের মানুষগুলোকে ঠিকভাবে খেয়াল রাখতে হয়। আর তাই এদেরকে বলেছে আপনার খেয়াল রাখতে। আমাদের তো কালকেই প্রথম দেখা হলো, আর আপনি আমাকে কাছের মানুষ বানিয়ে ফেললেন। আসলে আমিও এটা বুঝাইনি, মানে আমাদের এখানে সবার দায়িত্ব তো আমার, তাই আর কি এসব। ওকে, আচ্ছা, কি দরকার এমন লাইফের যেখানে মন খুলে চলতে বা ঘুরতে পারবো না? দেখুন, এসব অনেক কাহিনী, তাই বলার দরকার নেই। আর আপনি এখানে যা খুশি করতে পারেন, কি আপনাকে কিচ্ছু বলবে না। সেটা জানা হয়ে গেছে। বাদ দেন এসব কথা। নাস্তা করেছেন? আপনি করবেন না? এখনই যাব। ও, আর এই দুইটা জোকারকে আমার সাথে দেওয়ার দরকার নেই, আমি একা থাকতে পছন্দ করি। সোমাইয়ের কথাটা শুনে কি যেন ভাবতে লাগলাম। তারপর হঠাৎ সোমাইয়াকে বলে উঠলাম, ঠিক আছে, আপনি বাসায় থাকলে ওরা কেউ আপনার সাথে থাকবে না, তবে আপনি বাইরে গেলে ওদেরকে নিয়ে সাথে যাবেন। ওকে, তাহলে আমি এখন আসি। ওকে, বাই। আর দুইটাকে বলবেন আমার রুমে আসতে। ওকে। তারপর সোমাইয়া চলে যেতে লাগলো, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সোমাইয়া বেরিয়ে যাওয়ার পর নিশাত আর রাসেল রুমে আসে। কি ভাও, ভাবিকে পটানো শেষ? আর কোথায় পারলাম, মেয়েটাকে পটানো তো সহজ না। সুমাইয়া আপু যথেষ্ট স্মার্ট, তুমি লাইনে আনতে পারো না এটা বলো। তুমি একবার বলে দেখো, আপু জীবনেও আর করবে না। আমার কি দেখে রাজি হবে বলতো? এমনিতেও কোনো মেয়ে চাইবে না আমার একটা লাইফ পার্টনার। ভাও, সবার থেকে সুমাইয়া আপু আলাদা, তাই এসব চিন্তা বাদ দিয়ে তুমি বলে দেখো। ভাও, নিশাত ঠিক বলছে, তুমি একবার বলেই দেখো, রাজি না হলে উঠিয়ে নিয়ে চলে আসবো। আরে বোকা, এটা মনের খেলা, এখানে গলি বা ভয়ের কোনো জায়গা নেই। রাজেল আর কিছু না বলে চুপ করে বসে রইল, আর আমি কি যেন ভাবতে লাগলাম। আমাকে ভাবতে দেখে নিশাত বলে উঠল, কি ভাবতেছো ভাও, বলবে? আরে দেখাই তো হলো কাল সন্ধ্যায়, এত তাড়াতাড়ি বলা যাবে নাকি? কিছুদিন যেতে দে, তারপর চিন্তা করব। তাও ঠিক, ওকে, তুমি যা ভালো বুঝো। সন্ধ্যায় আমি একটা হসপিটালে যাই, গিয়ে দেখি একটা রুমে সোমাইয়া বসে আছে। আমি কিছুটা অবাক হয়ে যে সোমাইয়া এই হসপিটালে কী করে, তখনই পাশ থেকে একটা নার্সকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, এই মেয়েটা এখানে কী করে? ভাই, হসপিটালের যে ডক্টর দায়িত্বে ছিলেন উনি ছুটিতে দেশের বাইরে গেছেন, তাই ওনাকে এই হসপিটালে কিছুদিনের জন্য আনা হয়েছে। ওকে, যাও তুমি। আমি সোমাইয়াকে দেখতেছিলাম, তখন সোমাইয়া হঠাৎ আমাকে দেখে ফেলে
সুমাইয়া রুম থেকে বেরিয়ে আসে। আরে আপনি এখানে? একটু কাজ ছিল তাই এসেছিলাম। আপনি কি এখানে কাজ করেন? হুম, আমার স্যার আসলে চলে যাব আবার আগের হসপিটালে। আচ্ছা, আপনার সাথে বাকি দুইটা কই? রুমের ভেতরে বসে আছে কেন? না এমনি। আচ্ছা আপনি কাজ করেন, আমি এখন আসি। আমার কাজ প্রায় শেষ, আপনি একটু অপেক্ষা করলে একসাথে যেতে পারি। শিওর। আমি মনে মনে নাগিন নাচ দিতে লাগলাম যে সুমাইয়া নিজ থেকে আমার সাথে যাবে বলেছে এটা শুনে। তাও নিজেকে সামলে নিয়ে এক সাইডে বসে রইলাম। 10 মিনিট পর সময় সহ নিশাদ আর রাসেল বেরিয়ে আসলো। আমাকে দেখে নিশাদ আর রাসেল অবাক হয়ে গেল। চলেন যাই। চলেন। তারপর আমি সোমাইকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। হঠাৎ সোমাইয়া বলে উঠল, নিশাদ, গাড়িটা সামনে নিয়ে সাইড করো। কোন আপু? থামাও, আমি ফুচকা খাবো। ভাও কি করব? ওই তোদের বস কি আমি যে ভাব করিস? বুঝছো, এবার গাড়ি থামাও। ওকে আপু। বলছিলাম কি, এখানে না থেমে বাসায় গিয়ে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দিলে চলবে না? রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজা বাসায় পাওয়া যাবে না। আপনি খেলে আসেন, না খেলে এখানেই বসে থাকেন। বলে সুমাইয়া গাড়ি থেকে নেমে ফুচকার দোকানের সামনে চলে গেল। আমি আর কি করব, না পেরে সে নিজেও গেলাম ফুচকা খেতে। আমি ফুচকাই প্রথম খাচ্ছি আর সুমাইয়া টপ টপ করে শুধু খেয়ে যাচ্ছে। অবশেষে আমি খাওয়া বাদ দিয়ে সুমাইয়ের খাওয়া দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া হঠাৎ লক্ষ্য করলাম আমি তার দিকে তাকিয়ে আছি। তাই সুমাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? না এমনি। ফুচকা খাওয়া শেষ করে আবার এসে গাড়িতে বসলাম সবাই। আপনি কি সারাদিন এভাবেই চলছেন? মানে হলো কোনো সিকিউরিটি নেই, এভাবে চললে তো যে কেউ আপনার উপর আক্রমণ করতে পারে। আমি কিছু না বলে হালকা করে হেসে দিলাম। সুমাইয়া কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। তখন নিশাদ বলে উঠল, আপু ভাউকে মারবে, এখন শক্তি কারো নাই। তাই তো ফুচকা খেতে নামার জন্য ভয় পাই। আমি কিছুটা অবাক হয়ে যাই। তারপর নিশাদকে বলে উঠলাম, নিশাদ এটা বলা কি খুব জরুরি ছিল? সরি ভাউ। আচ্ছা, আপনি কাউকে ভয় পান না? মানে? আপনাকে তো সবাই ভয় পায়, আপনি কাউকে ভয় পান না? সরি, এমন কেউ এখনো আসেনি আমার সামনে। আছে, মিথ্যা বলেন কেন? তাই নাকি? কে সে? সে হলো, না থাক, পরে একসময় বলবো। ওকে, যেমনটা আপনার ইচ্ছা। হুম। তারপর আমরা বাসায় পৌঁছে যাই। বাসায় পৌঁছে আমি রুমে চলে যাই। রাতে খাওয়া দাওয়ার পরে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। যেইভাবে সেই কাজ। ছাদে উঠে দেখি এক কোণায় অন্ধকারে কে একজন দাঁড়িয়ে আছে। আমি কে না কে ভেবে তার কাছে যাই। ওইখানে কে? আমি ভূত, আপনার ঘাড় মটকাবো। আমি গলা শুনেই বুঝে যাই এটা সুমাইয়া। তাই সোজা সুমাইয়ার কাছে গিয়ে দাঁড়াই। এত রাতে আপনি ছাদে? ঘুম আসছিল না, তাই হাঁটতে আসলাম একটু। ও, তা আপনি এখানে এত রাতে? সেম সমস্যা। ও, তাহলে তো ভালোই গল্প করা যাবে কিছুক্ষণ। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ শিওর। আপনি কি সারাদিন মারামারি করেন, না প্রেমও করেন মাঝে মাঝে? মানে হলো কাউকে কি ভালোবাসেন, নাকি সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন? একজনকে ভালোবাসি, তবে এখনো বলার সাহস হয়নি। কেন? কারণ তার সাথে পরিচয় হয়েছে বেশি দিন হয়নি। আর সব থেকে বড় কথা হলো আমার মতো ছেলেকে বিয়ে করে সে তার লাইফটা হয়তো নষ্ট করতে চায় না। কে সে? বলা যাবে না। বলে না প্লিজ। বলবো, তবে আপনি আগে এটা বলেন যে আমি কাকে ভয় পাই। ও, আমার কথা আমাকে ফিরে দিচ্ছেন? কিছুটা। থাক, বলা লাগবে না, সময় হলে ঠিকই বলবেন। আপনি আগে বললে আমি বলে দেব, এটা শিওর। ওকে। তা আপনি কাউকে ভালোবাসেন না? ভালোবাসি তো। কথাটা শুনে আমার মাথাটা ঘুরেছে। কি বললো এটা সুমাইয়া? তো মাথা ঠান্ডা করে জিজ্ঞেস করলো, কে সে? আমারই একটা ফ্রেন্ড, দেখতে পুরো হিরো, অনেক সাহস, কিন্তু আমার সামনে আসলে সব কিছু ফুস। ও, তা সে কি করে? সে একজন সমাজসেবক, রাজনীতি করে। ও, তাহলে তো ভালোই। আমার চোখের কোণে হালকা পানি জমে গেছে, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না, তাই সবকিছু ঠিকঠাক চলতে লাগলাম। তারপর দুজন আর কথা না বলে হালকা চাঁদ উঠেছে সেটা দেখতে লাগলাম। আর আমার থাকতে মন চাচ্ছে না, তাই সুমাইয়াকে বললাম, চলুন নিচে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। চলুন। তারপর দুজনে নিচে এসে যে যার রুমে চলে যায়। আমি নিজের মনে বিরহ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নিশাদের ডাকে আমার ঘুম ভাঙে। কি রে, এত সকালে ডাকছিস কেন? ভাও, কাল রাতে আমি ছাদে গিয়ে দেখি তুমি আর আপু দাঁড়িয়ে কথা বলতেছো, কিন্তু বললো সুমাইয়া আপু। কি বললো সুমাইয়া আপু? তোর আবু অনেক কিছুই বলেছে,
সেগুলো তুই শুনে কি করবি? তার মানে সব কিছু হয়ে গেছে? সব কিছু শেষ হয়েছে। মানে? মনে হলো কাল রাতে নিশাত আর রাসেল শুনে হা হয়ে আছে, কি বলবি ওরা ভেবে পাচ্ছে না। হঠাৎ রাসেল বলে উঠল, ভাও সময় আপু মিথ্যে বলছে, এটা আমি শিওর। তোর এমনটা কেন মনে হলো? কারণ ভাও আমি ফিল্মে বা এমনিতেও দেখেছি যারা রিলেশনে থাকে তারা ফোনে সারাদিন পড়ে থাকে। আর সময় আপুর সাথে আমরা যতক্ষণ থাকি উনি একবারও কারোর সাথে কথা বলে না। আরে রিলেশনের সবই কি আর এক? বাদ দে। আর শোন, এটা ভাবিস না যে উনি তো আমাদের কেউ না, তাই সিকিউরিটি দিয়ে লাভ নেই, এটা মনে করবি না। আমি চাই এখন তোরা তাকে আগের চেয়ে বেশি সিকিউরিটি দিবি, কারণ চাই না সে কখনো এগুলো বুঝুক। ওকে ভাও। তোরা এখন যা, ভালো লাগছে না আমার। ওকে ভাও। রাসেল আর নিশাত চলে যায়। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি। বিকেলে আমি বাসায় এসে মন খারাপ করে বসে থাকি আর ভাবতে থাকি লাইফে একটা মেয়েকে ভালো লেগেছিল, তারও নাকি বয়ফ্রেন্ড আছে। কি আর করার, জীবনটা হয়তো এমনিতেই চলে যাবে। আর এই লাইফে কাউকে জড়িয়ে লাভ নেই, যেমন আছে বাকি জীবনটা এমনিই কেটে যাবে। এসব ভাবছিলাম, তখনই পেছন থেকে সুমাইয়া বলে ওঠে, মন খারাপ নাকি আপনার? না দেখে মনে হলো তাই বললাম আর কি। তো এইভাবে বসে আছেন কেন? এমনি ভালো লাগছে না তাই। এমনি নাকি অন্য কোনো কারণ? দেখুন আমি একজন ডাক্তার, কারো ফেস দেখেই বলে দিতে পারি কার কী সমস্যা। তাহলে তো আমার সমস্যা নিশ্চয়ই বুঝে গেছেন। এতটুকু বুঝেছি কারো একজনের কথা মন খারাপ করে ভেবে ভাবছেন। কিছুটা। তাকে নিয়ে এত ভাবতেছেন কেন? হারানোর ভয়, সাথে আরও কিছু সমস্যা আছে, তাই তার কথা ভাবছিলাম। যে আপনার হবে তাকে কেউ চিনে নিতে পারবে না। আর দোয়া করি আপনার সেই মানুষটাকে আপনি পেয়ে যান। আমি মনে মনে বললাম, দোয়া না, তুমি একটু চাইলেই সেটা পূরণ হবে। এসব ভেবে মুচকে একটা হাসি দিলাম। আচ্ছা আমি এখন আসি। ওকে। সুমাইয়া চলে যেতে লাগলো আর আমি তার যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এভাবে সপ্তাহখানেক চলে গেল। আমি যতবার সুমাইয়াকে দেখি ততবারই সে দুর্বল হয়ে পড়ে। সে না পারে কিছু বলতে, না পারে এসব সহ্য করতে। এদিকে নিশাত আর রাসেল আমাকে সবসময় মনমরা হয়ে থাকতে দেখেও কিছু করার ক্ষমতা নেই ওদের। একদিন বিকেলে আমি ছাদে বসেছিলাম, তখন নিশাত আর রাসেল আসলো। ভাও তুমি এগুলো কি শুরু করেছো? কেন, আমি আবার কি করলাম? তুমি সবসময় মনমরা হয়ে থাকো কেন? আর সবসময় একলা থাকো কেন? আরে এমনি। তোরা এখানে কি মনে করে? তোদের ম্যাডাম কোথায়? সুমাইয়া আপু রুমে। ভাও আমি তোমাকে একটা কথা বলি। বল। তুমি সুমাইয়া আপুকে একবার বলে দেখতে পারো, যদি উনি রাজি হয়ে যায়। নিশাত, আমি এক সপ্তাহ ধরে তোর কথাগুলো ভাবছি, কিন্তু অবশেষে এসে দেখলাম যে সুমাইয়া নিজের জায়গা থেকে ঠিক। মানে ভাও? দেখ, সুমাইয়া একজন ডাক্তার, তার কাজ হলো মানুষকে বাঁচানো। আর এদিকে আমি যদিও কিছুটা ভালো কাজ করি, তারপরও আমার কাজে যে খারাপ লোকগুলো আসে তাদের মারতে হয়। তাই সমাজ আমাকে খারাপের চোখে দেখে। মানেটা বুঝলাম না। রাসেল, এক কথা বোঝাতে গেলে সে মানুষ বাঁচায় আর আমি মানুষ মারি, তাই আমাদের মাঝে মিল হওয়া কখনোই সম্ভব না। আর সব থেকে বড় কথা হলো তার একটা বয়ফ্রেন্ড আছে, তাই প্রপোজাল দেওয়া কখনোই ঠিক হবে না। ভাও মন চাইতেছে ওই শালার কলেজাটা গুলি করে ঝাঁঝরা করে ফেলি। ধুর পাগল। আচ্ছা, আজকে সব চিন্তার অবসান করে দিলাম, আর চিন্তা করবো না কাউকে নিয়ে। রাসেল আর নিঃশ্বাস চলে গেল আর আমি একটা বড় নিঃশ্বাস ফেলে রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে আমি রুমে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই পেছন থেকে কারো গলার আওয়াজ শুনতে পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। আমি সুমাইয়াকে দেখে বললাম, আরে আপনি আসেন। না থাক, অনেক রাত হয়ে গেছে আর আপনার রুমের দরজা খোলা ছিল, তাই উকি দিয়ে দেখে গেলাম কি করেন আপনি। ও গুড নাইট। গুড নাইট। সুমাইয়া চলে গেল। আমি তাকিয়ে দেখি এমনিতেও কিছুটা রাত হয়ে গেছে আর শীতকাল থাকায় ঠান্ডাও আছে অনেক, তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকিয়ে ঘুম ভাঙে। আমি তাকিয়ে দেখি সুমাইয়া হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলে উঠলাম, আরে আপনি এত সকালে উঠেছেন কেন? আর আমার জন্য আপনি কফি নিয়ে আসতে গেলেন কেন? বলে যখন উঠে বসতে যাবে তখনই আমার মনে হলো আমার শরীরের গেঞ্জিটা রাতে খুলে রেখে কম্বলের নিচে ঘুমিয়েছিলাম। তাই হ্যাঁ না উঠে আবার চলে গেলাম কম্বলের নিচে। সরি, আসলে গেঞ্জিটা রাতে গরম লাগছিল তো, তাই খুলে রেখেছিলাম। ইটস ওকে। আপনি এত সকালে কফি বানিয়েছেন কেন কষ্ট করে? আসলে অনেক ঠান্ডা লাগতেছিল, তাই ভাবলাম একটু গরম হয়ে নেওয়া যাক। আমি ভালো করে তাকিয়ে দেখে সুমাইয়া নর্মাল ড্রেসে দাঁড়িয়ে আছে, শীতের কোনো কাপড় নেই। তাই আমি বললাম, আপনি শীতের পোশাক পরেননি কেন? আর এইভাবে চলাফেরা করলে তো ঠান্ডা লাগবে আপনার।
তাই তো গরম জায়গায় যাব ভাবছি। আমি সুমাইয়ার কথায় কিছুটা অবাক হই। এখানে সুমাইয়া গরম জায়গা পাবে কোথায়? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কোথায় যাবেন আপনি? সুমাইয়া আর কিছু না বলে সোজা গিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কম্বলের নিচে, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি 420 ভোল্টেজের শক খেলাম এমন কাণ্ড দেখে। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, আরে আপনি কি করছেন এসব? দেখছেন না? দেখুন এগুলো ঠিক না, আমি এসবের কিছু বুঝছি না। বোঝা লাগবে না, ঠান্ডা লাগতেছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। দেখুন দরজাটা খোলা, আর যে কোনো সময় কেউ না কেউ এসে যেতে পারে, তাই প্লিজ ছাড়ুন। সুমাইয়া এবার আমার দিকে রাগিয়ে লোক নিয়ে তাকালো। বুঝতে পারছি না আমায় কি বলবে বা কি করবে। তখনই সুমাইয়া বলল, নিশা দরজাটা লাগিয়ে দে তো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, আর ওদিকে নিশার টান দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। আমি এতক্ষণ শুধু দেখছিলাম, কি বলবে কিছু বলছিলাম না। এখন কিছুটা বুঝে আসতেছে, কিন্তু আমি ক্লিয়ার হওয়ার জন্য বললাম, দেখুন আপনার বয়ফ্রেন্ড আছে, তাই এটা করা ঠিক হয়নি আপনার। এই যে জনাব, এত অ্যাক্টিং করার দরকার নেই। আমি জানি তুমি সব বুঝে গেছো, তাই অ্যাক্টিং না করে জড়িয়ে ধরো আমাকে। তা আমাকে এতদিন কষ্ট দেওয়ার মানে কি? বলে বাবালে, কষ্ট পেয়েছো বুঝি? ও আরে তো টেস্ট করে দেখছি মাত্র যে তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। তার মানে আমি পরীক্ষায় পাশ করেছি? হুম। তা পাশ যে করেছি তার গিফট কোথায়? এই যে শক্ত করে জড়িয়ে ধরে আছি, এটাই গিফট। ওকে, কিন্তু এখন তাড়াতাড়ি ছাড়ো আমাকে। কেন? খালি গায়ে সুরসুর লাগছে, গেঞ্জিটা পরে নেই, তারপর না হয় আবার জোরে ধরো। সুমাইয়া আমার কথা শুনে ফিক করে হেসে দিল। আমি কিছুটা রাগী ভাব নিয়ে সুমাইয়াকে বললাম, কি হলো, হাসছো কেন? সরি, আসলে তোমার কথা শুনে। হয়েছে, ছাড়ো এখনই। না, ছাড়বো না। বলে সুমাইয়া আমাকে আরো বেশি করে সুরসুরে দিতে লাগলো। আমি যাচ্ছি গেঞ্জিটা পরতে, কিন্তু সুমাইয়ের কারণে পরতে পারছি না। অবশেষে আমি আর না পেরে সুমাইয়ের হাত দুটোকে শক্ত করে ধরে, আর সাথে সুমাইয়াও শক্ত করে জড়িয়ে ধরে ফেলল। সুমাইয়া এবার একদম নিশ্চুপ হয়ে যায়, আর নিজেকে আমার মাঝে বন্দিটা অনুভব করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে চলার পর সুমাইয়া বলে উঠল, ওই ছাড়ো আমাকে, আমি কোনো কাপুরুষের সাথে থাকতে চাই না। মানে? কিছুটা অবাক হয়ে বললাম আমি। যে ছেলে একটা মেয়েকে প্রপোজ করতে পারে না তার সাথে আমি থাকবো না। ঠিক আছে, তাহলে চলে যাও। বলে আমি সুমাইয়াকে ছেড়ে দিই। সুমাইয়ের চোখগুলো লাল করে আমার দিকে তাকায়। তখন আমি বলে উঠলাম, কি হলো, এভাবে তাকিয়েছো কেন? যাও। আর ওইসব চোখকে ভয় পাই না। আসছে রে কোথাকার ভাও। একটা মেয়েকে প্রপোজ করার সাহস নেই, আবার বলে আমাকে ভয় দেখিও না। আমি এসবে ভয় পাই না। এমনি করিনি, আর আমি জানতাম তুমি আমাকে প্রপোজ করবে, তাই চুপ করেছিলাম। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি গেলাম। বলে সুমাইয়া যখন উঠতে যাবে, তখন আমি পেছন থেকে সুমাইয়ের হাতটা ধরে ফেলি। সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে বলে, কি হলো, হাত ধরেছ কেন? বাইরে প্রচুর ঠান্ডা, তাই এখানে আসো। বলে সুমাইয়াকে এক টানে কম্বলের ভিতর ঢুকিয়ে ফেললাম। ঠান্ডা লাগলে আমার লাগবে, তাতে তোমার কি? ও হ্যালো, তোমার শরীর খারাপ হলে কষ্টটা কার হবে শুনে? আমার শরীর খারাপ হলে আমারই কষ্ট হবে। কার আবার হবে? আমারও যে হবে সেটা কি জানেন আপনি? কিভাবে? কারণ আমার হার্টটা হচ্ছে এখন আপনার নামে চলে। ও হ্যালো, ভিলেনদের এত রোমান্টিক হতে নেই। ঠিক বলেছ। আচ্ছা আমি এখন ঘুমাবো, আর তুমি এটা পরে রুমে যাও, গিয়ে ঠান্ডার কাপড় পরে নাও। তোমার থেকে উঠে যেতে মন চাইতেছে না। তাই নাকি? হুম। আচ্ছা সুমাইয়া, এটা এমন না তো আমি স্বপ্ন দেখছি? ঘুম ভাঙলে সব মিলিয়ে যাবে। কথাটা শুনে সুমাইয়া জোর একটা চিমটে কাটে। আমি ব্যথায় কাতরে ওঠে। তখন সুমাইয়া বলে ওঠে, এবার হয়েছে বিশ্বাস? হুম। আচ্ছা, এটা তোমার স্বপ্ন মনে হলো কেন? কারণ কাজ বা আমি কি করে এগুলো জেনে যে কেউ আমাকে ভালোবাসবে, আমি এটা ভাবতেও পারিনি। সবাই হয়তো তোমার কাজ দেখবে, কিন্তু আমি তোমার মনটা দেখেছি, আর তাই তোমাকে ভালোবেসেছি মিস্টার। তাই নাকি? আমার মনটা এতটা কি উঠছে, একজন ডাক্তার দেখিয়ে প্রেম পড়ে গেছে। হুম। তারপর সুমাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও সুমাইয়াকে নিজের বুকে আগলে নিলাম। এভাবে কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরার পর হঠাৎ নিশার দরজা টোকা দিয়ে বলতে লাগলো, ভাও আন্টি আপনাদের রুমের দিকে আসতেছি। কথাটা শুনেই আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। এখন কি করব এটাই ভেবে পাচ্ছি না। সুমাইয়াকে আমি জানলার পর্দার পেছনে গিয়ে লুকাতে বললাম। সুমাইয়াও গিয়ে লুকিয়ে যায়। আমি আবার ঘুমের ভান ধরে পড়ে থাকলাম। কিছুক্ষণ পর আমার আম্মু এসে আমাকে ঘুম থেকে উঠতে ডাক দেয়।
তারপর আবার স্বাভাবিকভাবেই চলে যায়। আমি চোখ খুলে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। সুমাইয়া পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। তুমি তোমার আম্মুকে এত ভয় পাও? হয়তো বাইরের সবার কাছে মাফিয়া, গুন্ডা বা ভিলেন হতে পারি, কিন্তু মায়ের কাছে এখন আমি সে ছোট ছেলে রয়েছে। ঠিক বলেছ, তাই তো এত ভালোবাসি তোমাকে। থাক, এখন আর এত রোমান্স দেখে লাভ নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, নাহলে আম্মু আবার চলে আসতে পারে। ধুর, শয়তানটা মুডটাই নষ্ট করে দিল। এখন যাও। যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে এসে চলে গেলাম নাস্তা করতে। তারপর সবাই মিলে নাস্তা করতে লাগলাম। হঠাৎ আমার আম্মু বলে উঠল, আচ্ছা হুসাইন, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবি? আমার খাবার গলায় আটকে যায়। ভাবতে লাগলাম যে সুমাইয়া আর আমার কথার আম্মু জানলো কিভাবে। এসব ভাবছিলাম, তখন আম্মু আবার বলে ওঠে, এত বড় একটা মানুষ গায়েব করে ফেললি, আর তার জুতোগুলো লুকাতে পারলি না? এবার আমার কাছে সবকিছু ক্লিয়ার হলো। তাই তখন আম্মু বেঁচে কিছু না বলে চলে আসছিলাম। আমি আর সময় দুজনে চুপ করে মাথার নিচের দিকে তাকিয়ে আছে। এখন বিয়ের তারিখটাকে আমরা ঠিক করব নাকি তোরা দুজনে মিলে ঠিক করবি? আমি আর সময় দুজনে মাথা তুলে অবাক হয়ে তাকালাম। তারপর আবার লজ্জায় মাথা নিচু করে ফেললাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গিয়ে রেডি হতে লাগলাম, বাইরে যাব। তখন সময় এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরল। একবার ধরা খাইয়ে মন ভরনি নাকি? এবার মার খাওয়াতে চাও? ধরা খাইয়ে তো ভালোই করেছি, তাই না? তো তুমি কফি যাবে? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসে। ওকে চলো। তারপর আমি আর সোমাইয়া গিয়ে গাড়িতে বসলাম। আর নিষেধ ড্রাইভিং করছে, আর রাসেল পাশে বসে আছে। আমি আর সোমাইয়া পিছনে বসলাম। তখন নিষাদ বলে উঠল, ভাও, আন্টি যে বললো তাদের কি করবে ভেবে দেখছো তুমি? হুসাইন, আমার মাসখানেক সময় লাগবে বিয়েটা করতে। কেন? আসলে আমি চাইতেছি আমার স্যার আমি হসপিটালে গিয়ে বদলি নিয়ে এখানে চলে আসবো সারা জীবনের জন্য। ওকে, কোনো সমস্যা নেই। তারপর আমি সোমাইয়াকে নিয়ে হসপিটালে নামিয়ে দিয়ে সে নিজের কাজে চলে গেল, তার সে পুরনো গুদামে। কেন? ওকে, কোনো সমস্যা নেই। তারপর আমি সোমাইয়াকে নিয়ে হসপিটাল থেকে নামিয়ে সে নিজের কাজে চলে গেল, তার সে পুরনো গুদামে। এইভাবে কেটে গেল 15 দিন। সোমাইয়া স্যারও এসে গেছে এদিকে। এখন ওই হসপিটালে গিয়ে ট্রান্সফার নিয়ে আবার এই হসপিটালে চলে আসার সময় সকালে সোমাইয়া চলে আসলাম। এসে দেখে আমি বসে আছি, তাই সোমাইয়াও গিয়ে আমার পাশে বসলো। তারপর সোমাইয়া বলে ওঠে, কি হলো, এভাবে চুপচাপ বসে আছো কেন? না এমনি। আজকে বিকালে তো ওইখানে চলে যাব, মনে আছে তোমার? একটু জড়িয়ে ধরবে না আমাকে? কথাটা বলার সাথে সাথেই তার দিকে তাকায়, আর কোনো কিছু না বলে সোমাইয়াকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর হঠাৎ আমি বলে উঠলাম, সোমাইয়া তোমার যাওয়ার দরকার নেই, আমি এখান থেকে সব ব্যবস্থা করে দিচ্ছি। হুসাইন, আমি জানি তুমি সব কিছু পারবে, কিন্তু ওইখানে আমার যেসব জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসতে হবে। আমি তোমার সেসব জিনিসগুলো নিয়ে আসবো, তাও তোমার যাওয়া দরকার নেই। হুসাইন, আমার বাবা মা নেই, একমাত্র একটা ভাই। আর যেই আঙ্কেল আন্টির কাছে বড় হয়েছি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে তো যেতে হবে। তারপরে আমার ওই হসপিটালের সকল সহকর্মীদের সাথে দেখা করে আসতে হবে, তাই না? তাও ঠিক। আচ্ছা, এসব গুছিয়ে আসতে কতদিন লাগবে তোমার? বেশি না, 10 দিনের মতো। ওকে, আমি নিশাদ আর রাসেলকে বলে দিচ্ছি, ওরা তোমার সাথে চলে যাবে তোমাকে দেখে রাখতে। আমি বলেছিলাম কি ওদের নিয়ে যাওয়ার দরকার নেই, কয়েকদিনেরই তো ব্যাপার। বেশি কথা বলবে না, মনে রেখো তুমি একা যাচ্ছ না, সাথে আমার কলিজাটাও নিয়ে যাচ্ছ। ওকে জনাব। বিকেলে আমি বাসে আসলে তারপর যাবে। ওকে। আমি অলরেডি রেডি হয়ে চলে গেলাম কাজে। কাজ শেষ করে বিকেলে বাসে এসে দেখি সোমাইয়া রেডি হয়ে আমার জন্য রুমে বসে আছে। সব কিছু গুছানো শেষ? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি এসে গেছো। বলে সোমাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার কেন জানি ছাড়তে মন চাচ্ছে না। আমি সোমাইয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিই। তারপর সোমাইয়াকে বললাম, তুমি কি গাড়ি দূরে বসো, আমি রাসেল আর নিশাদের সাথে কথা বলে আসি। ওকে। তারপর আমি নিশাদ আর রাসেলের কাছে গেলাম। ভাও আসি। আর শোনো, সোমাইয়াকে সবসময় চোখে চোখে রাখবে, প্রয়োজনে হাজারো লাশ ফেলে দেবে, তবু সোমাইয়ার যেন কিছু না হয়। ভাও, আমরা যতক্ষণ আছি ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। আর আমি রাতুলকে ফোন দিয়ে বলে দিচ্ছি, ওইখানে গেলে রাতুল সোমাইয়ের বাসার বাইরে কয়েকজন পাহারাদার বসিয়ে দিবে। ওকে ভাও। আর শোন, নিজেদের খেয়ালও রাখিস। ওকে ভাও, যাই এখন। ওকে যা। তারপর নিশাদ আর রাসেল সোমাইয়াকে নিয়ে বেরিয়ে যায়। সোমাইয়া আমার দিকে অনেক মায়াবী দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। 2-3 দিন চলে গেল,
এদিকে আমার আর সোমাইয়ের প্রেম চলছে অফুরন্ত। রাতে আমি আর সোমাইয়া কথা বলে ঘুমিয়েছে। ওইদিকে মানে সোমাইয়াদের কথাবার্তা। সকালে নিশাদ আর রাসেল নাস্তার টেবিলে বসেছিল, তখন আর সোমাইয়া আসলো। কে রে, তোরা কি করছিস? ভাবি নাস্তা করতে এসেছি। ও, তাড়াতাড়ি নাস্তা করে নে, আমাকে একটি মার্কেটে যেতে হবে। কেন? যাওয়া আগে আঙ্কেল আন্টিকে এই মাসে সব কিছু কিনে দিয়ে যাব। ভাবি বাজারের লিস্টটা আমাদেরকে দিয়ে দিন, আমরা গিয়ে কিনে আনতেছি, আপনাকে যাওয়ার দরকার নেই। ওকে। সোমাইয়া বাজারের লিস্ট দিয়ে নিজের রুমে চলে গেল। নিশাদ আর রাসেল নাস্তা করে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে সোমাইয়ের রুমে চলে গেল। ভাবি আসবো? নাই। ভাবি আমরা মার্কেটে যাচ্ছি, বাসায় আপনি একা, তাই প্লিজ আমরা আসার আগ পর্যন্ত আপনি বাসা থেকে বের হবেন না প্লিজ। আচ্ছা যা। বাসার বাইরে যে লোকগুলো আছে সেগুলো আপনাকে দেখে রাখবে, আপনি প্লিজ বাসা থেকে বের হবেন না। ওকে যা। ওকে। তারপর নিশাদ আর রাসেল দুজনে চলে গেল বাজারে। এদিকে সোমাইয়া মোবাইল টিপতে লাগলো। হঠাৎ একটা নম্বর থেকে সোমাইয়ার ফোনে কল আসলো। সোমাইয়া তাকিয়ে দেখে আননোন নাম্বার, তাও কি যেন মনে করে কলটা রিসিভ করলো। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, সুমাইয়া আপু, হুসাইন বাউ অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কথাটা শুনে সোমাইয়া নিস্তব্ধ হয়ে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল। মাথায় হুসেনের অ্যাক্সিডেন্টের কথাটা ঘুরছে। হঠাৎ সোমাইয়া হুঁশ ফিরে তারপর তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাসের বাইরের লোকগুলো আটকানোর চেষ্টা করলেও সোমাইয়া না থেকে বেরিয়ে গেল। সিকিউরিটি নিশাদ আর রাসেল ফোন দিয়ে বেরিয়ে যাওয়ার কথাটা বলে। নিশাদ আর রাসেল গাড়িতে উঠে গাড়ি নিয়ে সোজা সোমাইয়াকে আটকাতে গেল। এদিকে নিশাদ রাসেল দুজনের সমানে সোমাইয়ের নম্বরে কল দিচ্ছে, কিন্তু সোমাইয়া ফোন বাসায় ফেলে চলে গেছে। হঠাৎ নিশাদের চোখ আটকে যায় একটা জায়গায়। সেখানে একটা গাড়ি উল্টে আছে, আর সোমাইয়ের বাসার বাইরে পাহারাদার লোকগুলো সোমাইয়াকে গাড়ি থেকে বের করছে। নিশাদ গাড়ি নিয়ে ওইখানে থামায়। তাড়াতাড়ি সোমাইয়াকে গাড়িতে উঠিয়ে হাসপাতাল নিয়ে যেতে লাগলো। তখন হুসেনের ফোন আসলো নিশাদের মোবাইলে। নিশাদ কলটা ধরল। আমার কি বলবে এটাই ভেবে পাচ্ছে না নিশাদ। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো নিশাদ। হ্যালো নিশাদ, সোমাইয়া ফোন ধরছে না কেন? ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ভাবিকে হসপিটাল নিয়ে যাচ্ছি। কি? ভাও আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আসতেছি, আর সোমাইকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যা। ভাও যাচ্ছি আমরা। আমি ফোনটা কেটে দিয়ে সোজা বেরিয়ে গেলাম সোমাইয়ের কাছে। আমি প্রায় দুপুরের দিকে পৌঁছালাম। আমি সেখানে পৌঁছে দেখি নিশাদ আর রাসেল কাঁদো কাঁদো মুখ নিয়ে বসে আছে, আর তার পাশে সোমাইয়ার আঙ্কেল আন্টি। আমাকে দেখে নিশাদ আর রাসেল আমার কাছে আসলো। কিভাবে হলো এগুলো? ভাও সকালে আমরা গিয়েছিলাম মার্কেটে, তারপর ওইখানে সিকিউরিটি ফোন দিয়ে বলে ভাবি নাকি কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেছে। তারপর আমরা আপুকে আটকাতে এসে দেখি এটা হয়েছে। সোমাইয়া কাঁদছিল কেন? জানি না ভাও, তবে ভাবি এখন ঠিক আছে ভাও, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। রাতুলের লোকগুলো কোথায়? ওইখানে ভাও। আমি ওদের কাছে গেলাম, গিয়ে দেখি সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? ভাউ, আমরা যখন ওনাকে থামানোর কথা বলতেছিলাম তখন উনি গাড়ি না থামিয়ে চালাচ্ছিলই। তখন একজন লোক রাস্তায় দাঁড়িয়েছিল। তারপর ভাউ ওই লোকটাকে দেখে ভাবি গাড়ি ব্রেক করে। তারপর সেই লোকটা আপুকে একটা গুলি করে। তারপরে হঠাৎ করে বা পাশ থেকে একটা ট্রাক এসে আপুর গাড়িতে জোরে ধাক্কা মেরে দেয়। তারপর আমরা গাড়ি ড্রাইভারটাকে ধরে নিয়ে আসি আর ওই গুলি করা লোকটাকে ধরে আনি। আমার মাথায় রক্ত উঠে গেল, আমার চোখ দিয়ে আগুন ঝরছে। তখন নিশাতে সবাই বলল, ভাবের জ্ঞান ফিরেছে আর উনি আপনার সাথে কথা বলবে। আমি নিজের রক্তটাকে দমিয়ে রে। তারপর সোমাইয়ের কেবিনের দিকে চাই, ঢুকে দেখি সোমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে সোমাইয়ের পাশে গিয়ে বসলাম। সোমাইয়া চোখের কোণে পানি টলমল করতে লাগলো। সোমাইয়া, কি হয়েছিল তোমার সাথে? আসলে আমি। তারপর আমি আর কিছু না বলে সোমাইয়ের গুলো লাগার জায়গাটা দেখলাম। ডান পাশের কাঁধে লেগেছে গুলিটা। তারপর আমি সোমাইয়াকে বললাম, সোমাইয়া তুমি একটু রেস্ট করো, আমি এখন আসছি। ওকে। তারপর আমি সোমাইয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে নিশাদকে সোমাইয়ের কাছে রেখে রাসেলকে নিয়ে রাতুলের কাছে যাই। ওই লোকগুলো ভয়ে গটি শুরু হয়ে আছে। আমি সোজা ওদের কাছে যাই। দেখ, তোদের জীবন ভিক্ষা পাবি, যদি কে তোদের এটা করতে বলেছে এটার নাম বলে দিস। ওরা দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ড্রাইভারটা বলে উঠল, ভাউ সাজ্জাদ ভাই করতে বলেছে আমাদের। শুধু সাজ্জাদ না, এই পুরো শহরকে বলে দেব আমি হোসেনের দিকে হামলা করার পরিণতি কতটা ভয়াবহ হয়। এই শহরে আর কোনো শত্রুকে বাঁচিয়ে রাখবো না আমি। বাউ, আমাদের ছেড়ে দিন প্লিজ।
তোদেরকে ছাড়বো না, তবে মুক্ত করে দিব, তবে এখান থেকে না, এই দুনিয়া থেকে। বলে আমি দুইটাকে গাছ কাটার মেশিন দিয়ে কেটে ফেলি মাঝখান থেকে। তারপর ওদের দিকে তাকিয়ে বললাম, তোদেরকে আমি মারতাম না যদি তোর ওই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট না দিতি। সরি রে। বলে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর আমি আবার হসপিটালে যাই। এসে সোজা সুমাইয়ের রুমে চলে গেলাম। আমাকে দেখে নিশাদ সহ সবাই রুম থেকে বেরিয়ে গেল। আমি গিয়ে সুমাইয়ের পাশে বসলাম। সুমাইয়ের হাতটা শক্ত করে ধরলাম। তারপর সুমাই আমাকে বলল, হুসাইন, তোমার কাপড়ে এত রক্ত লেগে আছে কেন? তোমার শরীর থেকে যাওয়া রক্তগুলোর প্রতিদান ওদের জীবন দিয়ে শোধ করেছে। তার মানে হুসাইন, তুমি ওদেরকে মেরে ফেলেছো, তাই তো? ওরা কোথায় আঘাত করেছে সেটা ওর নিজেও জানে না। আর যারা তোমাকে মারার অর্ডার দিয়েছে তাদেরকে তোমার চোখের সামনে মারবো আমি। হুসাইন প্লিজ বাদ দাও এসব, যা হওয়ার তা তো হয়ে গেছে। এসব বলে লাভ হবে না সুমাইয়া, তুমি একটু রেস্ট করো। তুমি কি আবার কোথাও যাবে নাকি? না, আমি এখানে তোমার বাসা বসে আছে। তাহলে তোমার হাতটা দাও। কেন? দাও, তাহলে তো বুঝতে পারবে কেন নিয়েছি। ওকে নাও। আমি সুমাইয়ার কাছে হাতটা দিলে সুমাইয়া হাতটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমি অপলক দৃষ্টিতে সুমাইয়াকে দেখতে লাগলাম। মেয়েটা নিজেকে কেমন হাসি খুশি দেখানোর চেষ্টা করছে। সন্ধ্যার একটু পরে সুমাইয়ার ঘুম ভাঙে। সুমাইয়া তাকিয়ে দেখে আমি এখনও ওইভাবে বসে সুমাইয়ার দিকে তাকিয়ে আছি। তাই সুমাইয়া বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দুইটা কারণে তাকিয়ে আছে। কারণগুলো কি কি? প্রথমত, তোমার ঘুমিয়ে থাকা নিষ্পাপ মুখটা দেখতেছিলাম। আরেকটা? ওরা কিভাবে পারলো এই নিষ্পাপ মুখটাকে কষ্ট দিতে? ও হ্যালো, ভিলেনের বউ হব, এতটুকু কষ্ট সহ্য করার ক্ষমতা না থাকলে হয়? সুমাইয়ার কথা শুনে হেসে দিলাম। আমার হাসি দেখে সুমাইয়া নিজেও হেসে দিল। তারপর হঠাৎ সুমাইয়া বলে উঠল, হুসাইন, তৌফিককে আসতে বলেছো? না, কেন? না, তৌফিককে একটু আসতে বলো না প্লিজ। তৌফিকের পরীক্ষাও শেষ, আর এই ফাঁকে এসে আমাকে দেখেও যাবে। ওকে। তারপর আমি তৌফিককে ফোন দিই। তারপর তৌফিক দেশে আছে। তারপর সব সুমাইয়া কিভাবে মরলো তা তো তৌফিকের কাছ থেকে শুনেছেন। তাহলে আর বিস্তারিত বললাম না। জান্নাত আমার অতীত শুনতে শুনতে কখন যে চোখের পানি চলে এসেছে সে নিজেও জানে না। জান্নাত নিজের চোখের পানি মুছে আমার দিকে তাকায়। তাকিয়ে দেখে আমার চোখ আগুনের মতো লাল হয়ে আছে আর চোখের কোণে হালকা একটু পানি জমে আছে। তখন আমি বলে উঠলাম, সরি, আপনাকে অতীত সরিয়ে মনটা খারাপ করে দিলাম। আপনি সরি কেন বলছেন? সরি তো আমাকে বলার দরকার। আমার জন্য আপনাকে অতীত মনে করতে হলো। আমাকে অতীতগুলো বলতে পারার জন্য ধন্যবাদ। জান্নাত আমার কথাটা শুনে কিছুটা অবাক হলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, বুঝলাম না। আমার রাগটা হালকা একটু কমে গিয়েছিল। আপনি মনে করে দিয়ে ভালো করেছেন, তাই ধন্যবাদ। আচ্ছা, সাজ্জাদ কি এখনো বেঁচে আছে? একমাত্র সাজ্জাদকে বাঁচিয়ে রেখেছি আমি, আর খুব তাড়াতাড়ি ওকেও মেরে ফেলব। জান্নাত আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি বুঝতে পেরেছি যে জান্নাত অনেক আপসেট হয়ে আছে। তাই আমি বলে উঠলাম, রাত তো প্রায় শেষ, এখন চলেন রুমে যাই, একটু পরে আজান দেবে। চলুন। তারপর দুজনে রুমে চলে গেলাম। আমি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 2 দিন কেটে গেল। সব কিছু ঠিকঠাক ছিল। বিকেলে জান্নাত বাসায় ঢুকছিল। তখনই আমি বাইরে যাওয়ার সময় ওদের গেটে দেখা হয়েছে। তখন জান্নাত বলল, হুসাইন সাহেব বাইরে যাচ্ছেন? একটু কাজে যাচ্ছে। ও, তা আজকে সাদা শার্ট পরেছেন কেন? এমনি। কেন, কোনো সমস্যা? না, সাধারণত আপনাকে এই শার্টে আগে দেখিনি তো, তাই। ও আচ্ছা, যান, পরে দেখা হবে। ওকে। তারপর দুজনে 2 দিকে চলে যায়। রাতে 2টার দিকে জান্নাত হঠাৎ তার গানে বাসার মেইন গেট খোলার আওয়াজ আসে। জানলা দিয়ে জান্নাত নিচে তাকিয়ে দেখে হোসেন ভিতরে ঢুকছে। জান্নাত কিছুটা অবাক হয়ে যায়, কারণ আমি তো এখন আসার কথা না। তাই সে বাসা থেকে বেরিয়ে আমার সামনে রুমের সিঁড়ির কাছে দাঁড়ায়। আমি উপরে এসে জান্নাতকে দেখে থমকে যাই। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি জান্নাতের দিকে। জান্নাত তার চেয়ে বেশি অবাক হয় আমার শার্টের দিকে তাকিয়ে, কারণ আমার পুরো শার্টে রক্ত লেগে আছে। তখন আমি বলে উঠলাম, আপনি এখন এখানে? আপনাকে উপরে আসতে দেখে এসেছি, কিন্তু আপনার শার্টে কিসের রক্ত এত? আমি কিছু না বলে হালকা একটু হাসলাম। আপনি কি কাউকে মেরে এসেছেন? সাজ্জাদকে আজ সুমাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে এসেছে। ও আচ্ছা, যান গিয়ে ফ্রেশ হয়ে নিন। ওকে বলে আমি রুমে চলে আসি। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। সকালে তৌফিকের ডাকে আমার ঘুম ভাঙে। কি রে, ডাকছিস কেন? উঠবে না। একটু বড় উঠবো। তুই যা, গিয়ে অফিসের রিজাইন লেটার দিয়ে চলে আয়। কেন? কারণ এই সপ্তাহে বাসে ফিরে যাব, আমার কাজ শেষ।
ওকে। এটা বলে তৌফিক চলে গেল। বিকেলে তৌফিক রিসেন্ট লেটার দিয়ে বাসা চলে আসে। তখনই জান্নাতের সাথে দেখা হয়। আরে আপু কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? জি আপু ভালো। তুমি একা? হুসেন কোথায়? আপু ভাউ তো বাসায়। কেন অফিসে যায়নি? আজকে নাকি শরীর খারাপ? আসলে আমরা এই সপ্তাহের ভিতরেই বাসায় ফিরে যাব, তাই ভাইয়া আর আমি দুজনই রিজাইন দিয়ে চলে এসেছি। ও আচ্ছা, তুমি যাও। ওকে আপু। আমাদের যাওয়ার কথা শুনে জান্নাতের কেন যেন মনটা খারাপ হয়ে যায়। রাতে আমি গেলাম জান্নাতের ফ্লোরে। আঙ্কেলকে বলতে যে তার বাসাটা ছেড়ে দেব। কলিং বেল বাজানোর পর জান্নাত এসে দরজা খুলে দেয়। জান্নাত কিছুটা অপ্রস্তুত হয়েছে আমাকে দেখে। আমি কিছুটা আন্দাজ করতে পেরে বলে উঠলাম, আঙ্কেল কোথায়? জি ভেতরে। একটু ডেকে দিবেন প্লিজ, একটু কথা বলার ছিল। আপনি ভেতরে আসুন। না, আমি এখানে ঠিক আছে। আরে আসুন, এখানে আসলে কেউ মারবে না আপনাকে। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে জান্নাত আব্বুর সামনে দাঁড়ালাম আর জান্নাত পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল, আমরা বাসাটা ছেড়ে দেব। কেন, কোনো সমস্যা? না আঙ্কেল, আসলে আমার আর আমার ছোট ভাইয়ের ট্রান্সফার হয়েছে আমাদের বাসার কাছেই, তাই ভাবছিলাম বাসা থেকে অফিস করব। ও তাহলে তো ভালোই। জি, আমরা এই সপ্তাহের ভিতরে চলে যাব। আপনি চাইলে নতুন ভাড়াটিয়া দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, যাও। জি আসে বলে আমি বাসার বাইরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে নামতে যাব, তখনই পিছন থেকে ডাক দিয়ে উঠলাম। এই যে শুনেন। জি বলেন। সত্যি চলে যাবেন? কাজ শেষ তো, আর থেকে কি লাভ। আচ্ছা চলে যান। বলে জান্নাত দরজা লাগিয়ে দিল। আমি এসব কিছু বেশি না ভেবে রুমে চলে আসলাম। দুদিন পর আমি আর তৌফিক সবকিছু নিয়ে গাড়িতে উঠাই। জান্নাত সেগুলো দাঁড়িয়ে দেখতে লাগলো। সবকিছু শেষ করে আমি জান্নাতের কাছে গিয়ে বললাম, ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়েন। আপনি এখানে থেকে আপনার কাজগুলো করলে হয় না? চলে যেতেই হবে আপনাকে? আর এখানে বেশি দিন থাকলে আবার আপনাদের সমস্যা হবে, তাই ভালো থাকবেন। আসে। আর নিজে খেয়াল রাখবেন। ওকে। তারপর আমি সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেলাম। এভাবে মাসখানেক চলে গেল। আমি নিজের মতো করে কাজ করতে লাগলাম। রাতে কাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। সকালে আমার ঘুম ভাঙলো নিশাতের ডাকে, তাই উঠে বসে বললাম, কি রে এত সকালে ডাকছিস কেন, কি হয়েছে? মন চাইছে তাই ডাকতেছি। তুমি কি কাউকে বলে এসেছো যে আমাদের এই বাসা ভাড়া দেওয়া হবে? ওই তুই কি সকাল সকাল মজা করছিস? আমি মজা করছি না। একটা মেয়ে এসে বলতেছে তুমি নাকি তাকে বলছো বাসা ভাড়া দিবে। একটা মেয়ে? কি নাম বলেছে? নাম বলে না, বলেছে তোমাকে ডেকে নিয়ে যেতে। কি? তুমি আসো, আমি গিয়ে দেখি কি করছে মেয়েটা। আচ্ছা তুই যা, আমি আসছি। ওকে। বলে নিশাত চলে গেল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি জান্নাত বসে আছে। আমি কিছুটা অবাক হয়ে যাই যে জান্নাত এখানে কেন। এসব ভাবতে ভাবতে জান্নাতের কাছে যাই। গিয়ে জিজ্ঞেস করলাম, আরে আপনি এখানে কি মনে করে? কেন, আসতে বারণ আছে নাকি? আরে না, কি বলেন। তো এসেছি। আচ্ছা ভাও, উনি আমাকে চিনে কিভাবে? তোর মুখ দেখলেই তো সবাই তোকে চিনে যায়, কারণ তুই তো আগামীর সালমান খান। কি বলো ভাও, সত্যি? এখন যা, গিয়ে নাস্তার টেবিল রেডি কর। ওকে। আচ্ছা চলেন নাস্তা করে ফেলে, তারপর না হয় কথা হবে। ওকে। তারপর আমি জান্নাতকে নিয়ে নাস্তা শেষ করে তারপর নিশাতকে ডাক দিয়ে বললাম ওনার সব কিছু রুমে নিয়ে যায় আর ওনাকে রুমটা দেখিয়ে দেয়। ওকে ভাও। আপনি গিয়ে রেস্ট নেন, আমি বিকেলে আসছি। ওকে। বলে জান্নাত উঠে রুমে চলে যায় আর আমি চলে যাই কাজে। বিকেলে কাজ শেষ করে বাসায় আসলাম। আমি বাসায় ঢুকে দেখি জান্নাত, তৌফিক আর আব্বু আম্মুর সাথে বসে গল্প করছেন। আমি কিছু না বলে উপরে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ এসে আমি ফোন টিপছিলাম, তখন রুমে তৌফিক আসলাম। ভাউ তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। ভাউ কিছুদিন পর আমাকে আবার দেশের বাইরে চলে যেতে হবে, গিয়ে ডিগ্রি নিয়ে একেবারে ফিরবো। ও আচ্ছা, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোমাকে অন্য একটা কথা বলতে এসেছি। বল, কি বলবি? ভাই আমি চাই আমি দেশের বাইরে চলে যাওয়ার আগে তুমি বিয়েটা করে ফেলো। তৌফিক কথাটা শুনে আমি কিছুটা চমকে যাই, কারণ আমি তৌফিকের কাছ থেকে এটা আশা করে নেই। তাই বলে উঠলাম, তৌফিক তোর মাথা ঠিক আছে তো? আর কি বলছিস এসব? আমার মাথা ঠিক আছে, আর যা বলেছি তা সব বুঝে শুনেই বলতেছি। দেখ, এসব ফাউল কথা বাদ দে, আর এটা বল তুই যাবি কবে? ফাউল কোনো কথা বলতেছি না আমি।
আর আমি মেয়ে দেখছি। তৌফিক সব কিছু জেনেও তুই এসব কীভাবে বলছিস? ভাউ আমি জানি, তাই বলতেছি। আর আপু নিজে আমাকে বলে গেছে তোমাকে যেন সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাই। দেখ, এখন এসে বাদ দে, তুই ডিগ্রিটা কমপ্লিট করে আয়, তারপর না হয় সব হবে। এখন একটু বোঝার চেষ্টা কর। ভাউ, আপু আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছে, আর চলে যাওয়ার আগে সেই দায়িত্ব অন্যজনকে দিয়ে যাব। বোঝার চেষ্টা কর, আমি সময়ের জায়গায় অন্য কাউকে ভাবতে পারবো না। তোমাকে ভাবতে হবে না, সময় নিজেই তোমাকে ভাবাবে। আর ভাউ, আপুর জন্য তো আর নিজের জীবন থামিয়ে রাখতে পারো না। তোর কি হয়েছে যেভাবে কথা বলছিস? ভাউ, আমি যা বলেছি সব ঠিক বলছি। আপুর জন্য নিজেকে থামিয়ে রাখলে জীবন চলবে? আমি মেয়ে দেখতেছি, তুমি বিয়ে করার জন্য রেডি হয়ে থাকো। আর আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে নিয়েছি। আমি আর কিছু বলতে না দিয়ে তৌফিক রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি এখনও তৌফিকের কথা নিয়ে পড়ে আছি। আমার এটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মাথা ধরে যায়। তাই আমি খোলা হাওয়া নেওয়ার জন্য ছাদে গেলাম। গিয়ে হালকা বাতাসে দাঁড়িয়ে তৌফিকের কথাগুলো ভাবছিলাম। তখনই জান্নাত বলে ওঠে, কফি নিয়ে এসেছি, খাবেন? হুম। এত গভীরভাবে কি চিন্তা করছেন? না কিছু না, আপনার কি অবস্থা এটা বলুন। চলতেছে আর কি। ও, তা পরীক্ষার পর এখন কি করেন? এই তো বসেছিলাম, তখনই আব্বু বিয়ের জন্য প্যারা দিচ্ছিল, তাই পালিয়ে চলে এসেছি। কি, তার মানে আপনি এখানে সেটা আঙ্কেল জানে না? না, কেন আপনার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা থাকবে? হুম, তা এবার বলেন কি নিয়ে এত চিন্তা করছিলেন? আর তৌফিক এসে সব কিছু খুলে বলল জান্নাতের কাছে। ও, তা আপনার কি মতামত? আমি কি করব নিজে বুঝতে পারছি না। মানে? প্রথমত সোমাইয়ার জায়গায় কাউকে দিতে পারবো না, আর দ্বিতীয়ত আর কাউকে হারানোর শক্তি আমার মাঝে নেই। প্রত্যেকবার হারাবেন এমন কোনো কথা আছে নাকি? হারবো না এমন কোনো কথাও নেই। জীবনটা কি এমনি চলবে? জানি না। জান্নাত আর কিছু না বলে চলে গেল। আমি দাঁড়িয়ে আবার চিন্তা করতে লাগলাম। সপ্তাহখানেক পরে আমি বসে বসে মোবাইল টিপছিলাম, তখনই তৌফিক রুমে আসলো, সাথে আমার আব্বু আম্মু। ভাউ, একটা মেয়েকে দেখে এসেছি, কাল ফাইনাল কথা বলবো। তৌফিক, তুই কি শুরু করলি বলতো? কিছুই না, তুমি রেডি হয়ে থাকো। আর আমার সাথে সবাই তুমি একা, তাই যা বলেছি তা চুপচাপ করে ফেলো। আমি আর কিছু না বলে উঠে চলে গেলাম। পরের দিন সকালে আমি বসে আছি, তখনই কেউ ভিতর আসার শব্দ পেলাম। তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়ে পক্ষ থেকে যারা, তারা আর কেউ না, জান্নাতের আব্বু আম্মু। আমি শুধু তাকিয়ে আছি যে কি বলবো তা নিজেই ভেবে পাচ্ছি না। এদিকে ওনারা সবাই মিলে বিয়ে ঠিক করে চলে গেল। বিকেলে আমি ছাদে গিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাতের কাছে গেলাম। আপনি কি করছেন এগুলা? আমি আবার কি করলাম? দেখুন, আমার বউ আমার নিজের লাইফটাকে বিপদে ঠেলে দেয়া, আর আপনি তো সব জানেন সময়ের কি হয়েছিল, তাও কেন এমন করছেন? মন চাইতেছে তাই। আর আমি যে আপনাকে ভালোবাসি এটা আপনি বুঝেন না? জান্নাতের কথা শুনে আমি থমকে যাই। কি বলবো কিছু বুঝতে পারছি না। তাই জান্নাত আবার বলে উঠল, বিয়ে নিয়ে যদি আরেকবার উল্টাপাল্টা চিন্তা করলে না, মেরে হাত পা ভেঙে দিব একদম। আপনি জানেন কে আমি? হুসাইনের হবু বউ। যেখানে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে আপনাকে জড়ায় কিভাবে বলুন? আমাকে জড়াতে হবে না, আমাকে নিজের ভেতরে একটা অংশ জুড়ে দিয়ে রাখবেন। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখনই জান্নাত বলে ওঠে, আমি জানি না বিয়ের পর স্বামীর অধিকার পাবো কিনা, এটা নিয়ে চিন্তাও করি না, তবে আপনার জীবনে একজন হয়ে থাকতে পারলেই হবে। নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েন না প্লিজ। সেটা সময়ের উপরেই না হয় ঠেলে দিন, কার মৃত্যু কিভাবে তা আল্লাহই ভালো জানে। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জান্নাত আর কিছু না বলে চুপচাপ চলে গেল। এভাবে চলে গেল কয়েকদিন, আর বিয়েটাও হয়ে গেল আজকে। তাই আমি আকাশের দিকে তাকিয়ে আছি আর সোমাইয়ার কথাই ভেবে যাচ্ছে। হঠাৎ আমি অনুভব করলাম তার কাঁধে কেউ হাত রেখেছে। আমি পিছনে তাকিয়ে দেখি তৌফিক, নিশাদ আর রাসেল দাঁড়িয়ে আছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি রে তোরা এখানে এত রাতে? ভাউ, তুমি কত আর নিজেকে কষ্ট দিবে? সোমাইয়া মারা যাওয়ার শব্দ আমার, এটা কিভাবে ভুলেছে? ভাউ, ভাগ্যের ওপর কারো হাত থাকে না, আর এটা নিয়ে এত ভেবো না। একজনকে নিয়ে পড়ে থাকলে জীবনটা কিভাবে চলবে বলো? জানি না, তবে সোমাইয়াকে ভুলে থাকা সম্ভব না। এদিকে তোদের কারণে বিয়েটা করতে হলো। ভাউ, যে চলে গেছে তাকে মনে রাখাটা ভালো, কিন্তু তার জন্য নিজেকে শেষ করে দেওয়াটা ঠিক না। তৌফিক প্লিজ আমাকে ক্যাঁদিতে আসিস না, কারণ আমি জানি সুমি আমাকে কতটা ভালোবাসতো। ভাউ, আমরা জোর করে বিয়ে করিয়েছি, বা তুমি বাধ্য হয়ে করেছো। যেভাবেই হোক, মেয়েরা তো তোমার লাইফে জড়িয়ে গেছে।
তাই তার চিন্তাও তোমাকে করতে হবে। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখনই তৌফিক বলে উঠল, ভাই, আপু আমাকে বলে গেছে তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাতে, আর আমি তাই করেছি। আর তুমি যদি জান্নাত আপুকে নিয়ে সুখে থাকো তাহলে হয়তো আপুও শান্তি পাবে। আমি আর কিছু ভাবতে পারছি না। ভাউ, জান্নাত আপুকে না, আমার কাছে সুমাইয়া আপুর মতোই লাগে। তাই প্লিজ জান্নাত আপুকে কষ্ট দিও না। আর মনে রেখো, সুমাইয়া আপু যেখানে থাকতো সেখানে জান্নাত আপু থাকবে। আমি আর কিছু না বলে গভীর চিন্তায় মগ্ন হয়ে উঠলাম। তখনই তৌফিক বলে উঠল, ভাউ, রাত তো অনেক হয়েছে, রুমে যাবে না? যাচ্ছে। বলে আমি রুমে চলে আসলাম। রুমে ঢুকতে আমার নজর খাটের উপর যায়। সেখানে জান্নাত লাল বেনারসি পরে বসে আছে। আমি দরজা লাগিয়ে দিলাম। আমার উপস্থিতি টের পেয়ে জান্নাত একটু নড়ে চড়ে বসলাম। আমি সেদিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে আসতে আমি কিছুটা অবাক হয়ে যাই, কারণ জান্নাত ফ্লোরে জায়গা করে শুয়ে পড়েছে। আমি কিছু না বলে খাটে শুয়ে পড়লাম। আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। অনেকক্ষণ অযথায় চোখ খুলে তাকিয়ে আছে। তখন জান্নাতের দিকে চোখ গেল। মেয়েটা উপোস করতেছে, সাথে ঠান্ডায় গুটিয়ে আছে। আমার কাছে কেমন যেন লেগে উঠল ব্যাপারটা, তাই বলে উঠলাম, আপনি কি ঘুমিয়ে গেছেন? জান্নাত আমার কথা শুনে চোখ খুলে তাকালো। জান্নাতকে সজাগ থাকা দেখে আমি বলে উঠলাম, নিচে শুতে হবে না, আপনি বিছানা চলে আসেন। জান্নাত কোনো কিছু না বলে চাদর আর বালিশ নিয়ে বিছানা চলে আসে। এসে আবার চুপচাপ শুয়েছে আমার পাশে। চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন, টেবিলে খাবার আছে, খেয়ে নিন। সারাদিন কী না কি খেয়েছেন? কিছুটা অবাক হয়ে আমার দিকে আমি চোখ বন্ধ করে শুয়ে আছে। জান্নাত আর কিছু না বলে চলে গেল ফ্রেশ হতে। আমি সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে জান্নাতের ডাকে আমার ঘুম ভাঙলো। এই যে আপনাকে আম্মু এসে ডেকে গেছে। ও আচ্ছা, আপনি কি নাস্তা করে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনি ফ্রেশ হয়ে নিন, একসাথে যাব, নইলে আবার সবাই অন্য কিছু ভাববে। ওকে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি জান্নাতকে নিয়ে নাস্তা করতে চাই। নাস্তার সময় আমি খেয়াল করলাম জান্নাত কি সুন্দর কথা বলছে। কেউ বুঝতেই পারবে না যে ওর ভিতরে কী চলছে। সবাই জান্নাতকে নিয়ে মেতে আছে। আমি ব্রেকফাস্ট করে আবার নিচের রুমে চলে গেলাম। আমি রুমে এসে বসে মোবাইল টিপছিলাম। তখন নিশাত আসলো রুমে। ভাউ, আজকে কি কাজে যাবে? কাজে গেলে আত্মীয়রা সবাই কী ভাববে জানিস, তাই আজকে আর যাবো না। ওকে ভাউ। আচ্ছা, তৌফিক একটু আমার রুমে পাঠিয়ে দিস তো। ওকে। কিছুক্ষণ পর রুমে তৌফিক আসলো। এসে আমার পাশে গিয়ে বসলো। ভাই, আমাকে ডেকেছিলে? তৌফিক, তোর ফ্লাইট কবে? পরশুদিন বিকেলে ভাই। ও আচ্ছা, এই 2 দিন সাবধানে থাকিস। আর কোথাও গেলে নিশাদকে ও রাসেলকে নিয়ে যাস। ওকে ভাই। বলে তৌফিক রুম থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর আবার জান্নাত রুমে আসলো। জান্নাত এসে আমাকে কাছে গিয়ে বলল, কালকে আমাকে নিতে আসবে, আপনি কি আমার সাথে যাবেন নাকি কাল যাওয়াটা ক্যান্সেল করে দেব? বিয়ের নিয়ম সব পালন করতে দিন সবাইকে। ওকে, আর একটু হাসি মুখে থাকবেন, না হলে আবার সবাই সন্দেহ করবে। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আর জান্নাত চলে গেল তার কাছে। পরের দিন আমি, তৌফিক, নিশাত আর রাসেলকে নিয়ে চলে গেলাম জান্নাতের বাসায়। এখান থেকে তৌফিক চলে যাবে কাল। রাতে আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখনই জান্নাতে আসলো। কালকে সকালে তো তৌফিক চলে যাবে, তাকে ছাড়তে কি আপনি যাবেন? কারণ ওর এই পৃথিবীতে আপন বলতে আমি আছি। জান্নাত কিছু না বলে আমার পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎ আমি জান্নাতকে বলে উঠলাম, কি ভাবছেন আকাশের দিকে তাকিয়ে? ভাবছি আল্লাহর দরবারে চাওয়াটা পূরণ হবে কিনা। খোদার খেলাটা বুঝতে পারে নাই, একজনকে কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দিলাম। কি জানি, তবে ভাগ্য বলেও তো একটা কথা আছে, যেটা চাইলেই আমরা বদলে ফেলতে পারি না। হয়তো। তারপর আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আর জান্নাত নিচে চলে আসলাম। রুমে এসে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে তৌফিককে নিয়ে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে এসে তৌফিক এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছুটা আপসেট হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে বললাম, গিয়ে আমাকে ভুলে যাস না আবার। ভাই, এগুলো কি বলো? না, এমনি। আর সাবধানে চলাফেরা করিস। ওকে। তারপর তৌফিক চলে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর কীভাবে যাবর ফিরে আসলো। তাই আমি বলে উঠলাম, কিরে কিছু বলবি? ভাই, জান্নাত আপুকে মন থেকে হাসতে হইল, কারণ উনি যেই হাসিগুলো দেয় সেগুলোতে না কষ্ট লুকানো থাকে, তা আমি জানি। তাই প্লিজ জান্নাত আপুকে আর কষ্ট দিও না। আচ্ছা যা। ভাই, তোমাকে সুমাইয়া আপুর কসম দিলাম, তুমি জান্নাত আপুকে তার ন্যায্য অধিকার দিবে। আমি কথাটা শুনে রেগে তৌফিক একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তৌফিক মন খারাপের বদলে হাসতে হাসতে আর বলতে লাগলো, আমি জানি
এখন তুমি জান্নাত আবুকে মেনে নিবে, কারণ তোমাকে যে সুমাইয়া আপুর কসম দিয়ে গেলাম, বাকিটা তোমার হাতে। বলেই তৌফিক ভিতরে চলে গেল। আমি তৌফিকের শেষ কথাটা ভাবতে ভাবতে বাসে চলে আসলাম। জান্নাত দেখা মাত্র আমার ভিতরে কেঁপে উঠল। আমি সারাদিন এটা নিয়ে ভাবতে লাগলাম। সারাদিনে ভাবতে ভাবতে আমি বুঝে উঠতে পারছি না আমি এখন কি করব। দুপুরে ঠিকভাবে খেতেও পারিনি এই চিন্তায় যে এখন আমি কি করব। সময় এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে যে বলার বাহিরে। রাতে হালকা কিছু খেয়ে এসে আমি আবার ভাবতে লাগলাম। অবশেষে ঠিক করলাম জান্নাত যা বলবে তাই হবে। আমার সারাদিনের কাজগুলো জান্নাত নোটিশ করলাম, তাই কাজ শেষ করে জান্নাত ঘুমানোর জন্য রুমের দিকে আসলাম। রাতে আমি বসে বসে ভাবছিলাম, তখনই জান্নাত রুমে আসলাম। এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি কোনো কারণে মন খারাপ? আচ্ছা, যদি কেউ আপনাকে আমার নামে কসম করে কিছু করতে বলে তাহলে আপনি কি তা করবেন? জান্নাত এমন কথা শুনে অনেকটা চমকে যায়, কারণ আমি এমন কথা বলবো এটা হয়তো আশা করেনি। তাও বলল, অবশ্যই করব, কারণ আমার আপন মানুষকে নিয়ে বলেছে। যদি এটাতে কারো ক্ষতি না হয় তাহলে তো করবই। আরে এটাতে যদি তার ন্যায্য অধিকার থাকে তাহলে? তাহলে তো আরো আগে করে দিব কাজটা। কিন্তু আপনি কেন এসব বলছেন? আমি আর কিছু না বলে জান্নাতকে টান দিয়ে পিছনে ফেলে দিলাম। জান্নাতকে আর কিছু বলার আগে তার ঠোঁট করে নিজের আয়ত্ত নিয়ে নিলাম। তারপর যা হওয়ার তা হলো। তবে হোসেন নিজেও জানে না যে জান্নাতকে ভালোবাসতে পারবে কেন। তবে জান্নাতকে সবসময় হাসি খুশি রাখতে হবে, এটা হোসেন চায়। পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে ভাবতেও কষ্ট হয়। সময় মানুষকে বলে দিবে সব কিছু।